প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চাঁদা, দেখে চলতে পারিস না? চোখকে আসমানে রেখে আসছিস? সরি ম্যাডাম, কিসের সরি রে কুত্তা? কিসের সরি? আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমার এত সুন্দর ফুলটার কি হবে এখন? অন্য একটা এনে দিই। এনে দেই কি? হ্যাঁ, অবশ্যই আনবি। হুম। আমার এমন ফুলেই চাই, নয়তো তোর খবর আছে। হুম। যা, এক্ষুনি নিয়ে আয়। আনছি। 20 মিনিট অপেক্ষা করুন। যা তো, তাড়াতাড়ি নিয়ে আয়। হুম। কাব্য ফুল নিতে বেরিয়ে পড়ল। আসলে হয়েছে কি, সকালে কাব্য ফ্রেশে তাড়াতাড়ি করে ও রুম থেকে বের হতেই মাহির সাথে ধাক্কা লাগে ওর। আর মাহির হাতে একটা লাল গোলাপ ছিল, সেটা হাত থেকে ছিটকে কাব্যের পায়ের নিচে পড়ে পিষে যায়। আর সেই জন্যই এত কিছু হলো। আসুন পরিচয় পর্বটা শেষ করি। ছেলেটির নাম কাব্য আর মেয়েটির নাম মাহি। কাব্যর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কাব্যর বয়স যখন 5 বছর, তখনও অনাথ হয়ে যায়। ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে কাব্য। ওর বয়স যখন 17 বছর, তখন একজন ভদ্রলোকের খুব ভালো লাগে কাব্যর ব্যবহার। আর পরে কাব্য যখন অনার্স প্রথম বর্ষে ওঠে, তখন সেই ভদ্রলোক তাকে বাড়িতে নিয়ে আসছে। ভদ্রলোকটির নাম রাসেল। আর হ্যাঁ, অনাথ আশ্রমে থাকলে কি হবে, একজন ধনী ব্যক্তি কাব্যর লেখাপড়ার খরচ দিতেন, তাই পড়তে পেরেছে। আর অনার্স থেকে তো রাসেল সাহেব খরচ বহন করেছে। মাত্র 5 মাস হলো রাসেল সাহেবের বাড়িতে এসেছে। ওনার স্ত্রী কাব্যকে খুব ভালোবাসেন, আর রাসেল সাহেবও। আর এই মাহি, সেই রাসেল সাহেবের দেমাগী অহংকারী সুন্দরী একমাত্র মেয়ে। ছোট থেকেই মাত্র একটা মেয়ে হয়, কেউ তাকে শাসন করেনি। সবার আদর ভালোবাসায় বড় হওয়া আজকে মাহির এমন অবস্থা। মাহি এবার অনার্স 3য় বর্ষে পড়ালেখা করে, আর কাব্য 1ম বর্ষে। কাব্য মাইকে ম্যাডাম বলে ডাকে, কারণ মাহি ওকে বলেছে তাই। এখন বর্তমানে আসি। কাব্য বাজার থেকে একটা লাল গোলাপ ফুল কিনে নিয়ে আসলো। মাহি ওর রুমেই ছিল। কাব্য বাইরে থেকে দরজায় কড়া দিল। ভেতরে আয়। ম্যাডাম, এই যে আপনার ফুল। ওয়াও, অনেক সুন্দর তো এটা। জি, সেই জন্যই এনেছি। বাহ, বুদ্ধিও হয়েছে দেখছি। আপনার সামনে তো আমি কিছুই না। কিউট একটা চেহারা তোর, কোনো মেয়ের প্রপোজ পাসনি? না মানে। বল বল, সমস্যা নেই। পেয়েছি। তা কয়টা পেয়েছিস শুনি? 9টা। বাহ, ভালো তো। জি। আমাকে কেমন লাগে? মানে ঠিক বুঝলাম না। বল বল, কেমন লাগে? জি ম্যাডাম, ভালো। কতটা ভালো? খুব সুন্দর লাগে। আর আমি আমার দিকে নজর দিস, তাই না? না ম্যাডাম, সত্যি আমি আপনাকে নজর দিই না। তাহলে বললি কেন? আপনিই তো বললেন, তাই আপনার মন রাখতে বললাম। মুখে মুখে তর্ক করিস, তাই না? না তো। যা, আমার জুতোগুলো সাফ কর। জি ম্যাডাম। কাব্য সেখানে বসে জুতো পরিষ্কার করতে লাগলো। ছেলেটা আসলে পাগল। ওকে যে একটু সাহায্য করে কিংবা ভালোবাসে, তার কথা ফেলতে পারে না। যেমন রাসেল সাহেবের কাছে কথা দিয়েছে, যেটাই হোক না কেন এই বাড়ি থেকে কখনো কাব্য ছেড়ে যাবে না। মাহি সবার সামনে এত খারাপ ব্যবহার করে না, কিন্তু মাঝে মাঝে ওর মা বাবার সামনে খারাপ ব্যবহার করে কাব্যর সাথে। কিন্তু তারা কিছু বলতেও পারেন না। নিজের একমাত্র মেয়ে যদি কিছু করে বসে, তাই আর কি। বেচারা সবকিছু মুখ বুজে সহ্য করে। মাঝে মাঝে রাত জেগে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে আর অঝোর ধারায় পানি ফেলে। এটাই হয়তো ওর জীবন। হয়তো ওর কপালে এমন সব অত্যাচার লেখা আছে। আর কাব্য এটাও মানে যে একদিন ওর কপালে সুখ আসবে, কিন্তু যেটা কবে আসবে সেটাও জানেন। মাঝে মাঝে ভাবে হয়তো সে সামান্য সুখটুকু ওর কপালে নেই। জুতোগুলো পরিষ্কার করে কাব্য নিচে চলে আসলো। এসে সামান্য নাস্তা করে নিল। তারপরে ও রুমে গিয়ে আবার একটু ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হলো। বাড়ি থেকে ভার্সিটি প্রায় 3 কিমি দূরে। মাহি রোজ ওদের গাড়ি করে যাতায়াত করে, আর কাব্য হেঁটে হেঁটে চলাফেরা করে।
রাসেল সাহেব একটা বাইক কিনে দিতে চেয়েছিল, কিন্তু সে না করে। রাসেল সাহেব জোর করা সত্ত্বেও সে নিতে অস্বীকার করে। তো কাব্য রেডি হয়ে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ভার্সিটিতে। একটু পরে মাহিও রেডি হয়ে বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। 20 মিনিট সময় লাগে কাব্যর, আর মাহির সময় লাগে মাত্র 5 মিনিট। কলেজে পৌঁছে মাহি গাড়িটা পাশে রেখে একটা গাছের নিচে বসে আছে। একটু পরে কাব্য ভার্সিটিতে আসলো। ওই, এদিকে শোন। জি ম্যাডাম, বলেন। এই নে চাবি, আর গাড়িটা পার্ক করে আয়। জি। তাড়াতাড়ি। আচ্ছা। কাব্য চাবিটা নিয়ে গাড়িটা পার্ক করে আসলো। কাব্য আরো আগে কার গাড়ি চালানো শিখেছে, তাই সমস্যা হয় না। আর তাছাড়াও মাঝে মাঝে কাব্যকে গাড়ি পার্ক করতে বলে। ম্যাডাম, এই নিন চাবি। তোর কাছেই রাখ। কেন? রাখতে বলেছি, রাখবি, এত প্রশ্ন কিসের? আচ্ছা, রাখছি। সে চাবিটি তার পকেটে রাখলো। বিকেল 5টার দিকে ভার্সিটির ক্লাস শেষ হলো। কাব্য সোজা গাড়ির কাছে আসলো, কারণ চাবি ওর কাছে আছে। একটু পরে মাহিও গাড়ির কাছে আসলো। নে, ড্রাইভ কর তুই। আমি? আজ থেকে তুই আমার পাক্কা চাকর, সব কাজ করবি আমার। জি। আজ থেকে তুই আমার গাড়ির ড্রাইভার। হুম। এখন তাড়াতাড়ি বাসায় চল। জি, উঠুন। মাহি পিছনে সিটে বসলো, আর কাব্য গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। মাহি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল, আর কাব্য মাহির পিছন পিছন বাসায় প্রবেশ করলো। বাসার ভিতরে যেতেই বাঁচাও! বলে চিৎকার করে উঠল। বাসার ভিতরে প্রবেশ করার একটু পরেই মাহি সিঁড়ি বেয়ে উপরে উঠে ও রুমের দিকে যাচ্ছিল, আর তখনই হঠাৎ মাহির পা পিছলে যায়। বাঁচাও! বলেই চিৎকার দিয়ে ওঠে। কাব্য দৌড়ে গিয়ে মাহিকে ধরতে চায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। মাহি সিঁড়ি থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়, আর মাথাটা একটু ফেটে যায়, সেই জন্য রক্ত পড়ছিল। এই দৃশ্য দেখে মাহির মা দৌড়ে এসে মাহির মাথাটা কোলে নিয়ে ওকে ডাকতে আর কাঁদতে লাগলো। তখন কাব্য গিয়ে মাহিকে কোলে করে নিয়ে গাড়িতে নিয়ে আসলো, আর সাথে সাথে ওর মাও আসলো। মাহির বাবা তখন বাসায় ছিল না। গাড়িতে উঠিয়েই তাড়াতাড়ি করে কাব্য নিচে ড্রাইভ করে ওকে হসপিটালে নিয়ে আসলো। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে আসে, তাহলে বুঝতেই তো পারছেন কত স্পিডে গাড়িটা নিয়ে এসছে। গাড়ি থেকে নেমে আবার মাইকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে এনে একটা বেডে শুয়ে দিল। তখন দুজন নার্স আর একজন ডাক্তার এসে ওকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তখন কাব্য মাহির বাবাকে ফোন করে ডেকে নিল। খবর শুনে তিনিও সাথে সাথে চলে আসলেন। প্রায় 30 মিনিট পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। একটু ফেটে গেছে, কিন্তু সমস্যা নেই, আমরা সেলাই করে দিয়েছি। ধন্যবাদ। আমার মেয়ের কিছু হবে না তো? ডক্টর, কতদিন লাগবে সুস্থ হতে? 7 দিন তো লাগবেই, কিন্তু 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 কি? যদি এক ব্যাগ রক্ত দেওয়া হয় তো ভালো হবে, কারণ রোগীর শরীর থেকে একটু রক্ত বলতে প্রায় 1 ব্যাগ রক্ত পড়েছে, তাই যদি রক্ত দেওয়া হয় তো ভালো হবে। এই কথা এখন বলছেন? কেমন ডাক্তার আপনি? কিন্তু আমার মেয়ের রক্তের গ্রুপ তো ও নেগেটিভ। জি। এখন রক্ত পাবো কোথায়? আঙ্কেল, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। তুমি দাও বাবা, প্লিজ। আঙ্কেল, এইভাবে বলছেন কেন? আমি দেবো তো রক্ত, চিন্তা করবেন না। ওকে, চলো তুমি আমার সাথে। জি, চলুন। চলো। ডাক্তার ওকে অন্য একটা রুমে নিয়ে গেল। কিছুক্ষণ পরে কাব্য বেরিয়ে আসলো, আর ডাক্তার সাহেব 1 ব্যাগ রক্ত নিয়ে মাহির কেবিনে গেল। রক্ত দেওয়ার পরে কাব্যকে রাসেল সাহেব বাসায় রেখে গেলেন। আসার সময় কিছু ভালো ভালো রক্ত হওয়ার জন্য উপকারী ফল কিনে নিয়ে আসলেন কাব্যের জন্য। এইবার কাব্য কিছুটা খুশি, কারণ মাহি তো অসুস্থ আর সেও রক্ত দিয়েছে, তাই একটু আরামে থাকতে পারবে। আর মাহি রোজকার অত্যাচারের থেকেও কিছুদিনের জন্য রেহাই পেল। 2 দিন পরে কাব্য সুস্থ হলো ঠিক মতো, তাই ও আবার ভার্সিটি যাওয়া শুরু করলো। আর 4 দিন পর মাহিকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পরে
রুম থেকে বেরোতে চায় না, মাথা ব্যথা করে ওর। আজ প্রায় 1 মাস পরে মাহি সুস্থ হলো। একদিন সন্ধ্যায় কাব্যকে ডেকে পাঠালো মাহি। তো কাব্য বাধ্য ছেলের মতো মাহির রুমে চলে গেল। জি ম্যাডাম, ডেকেছেন? কিছু কথা আছে। জি বলুন। আমাকে কে রক্ত দিয়েছিল? একটা গরিব ছেলে। ভালো মতো বল। আমি দিয়েছিলাম। তাই নাকি? জি। আচ্ছা, ধন্যবাদ তোকে। জি ম্যাডাম, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনাদের জন্য এখন আমি ঠিকমতো চলতে পারছি, নয়তো হয়তো পারতাম না। বাহ, কথা তো ভালোই শিখেছি। না তো। যাই হোক, আমি কালকেও ভার্সিটিতে যাব না। ওকে, আমি তাহলে আসি এখন। আসি মানে? আমি কি যেতে বলেছি নাকি? না তো, তাহলে আসি বললি কেন? এমনি, সরি। শোন, কালকে আমার একটা বন্ধুর থেকে কিছু নোট নিয়ে আসবি। আমি ওকে বলে রেখেছি, তুই গেলেই দেবে। আচ্ছা। এখন যা। আর যখন মা বাবা ঘুমিয়ে যাবে তখন একবার আসবি, একটা কাজ আছে। কি কাজ? যা বলেছি কর, প্রশ্ন করবি না। জি আচ্ছা, এখন কি তাহলে যেতে পারি? হুম, যা যা, পড়তে বস গিয়ে। জি। ও মাহির রুম থেকে চলে আসলো ওর রুমে, এসেই পড়তে বসলো। কিন্তু একটু পরেই ওর আর মন বসছে না পড়ায়, শুধু মনে পড়ছে মাহির কথাটা। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ওকে যেতে বললো কেন? এসব ভাবতে ভাবতে কাপের পড়াটাই আর হলো না। গিয়ে শুয়ে পড়লো বিছানায়। রাত প্রায় 10:30 বাজে। তখন সবাই একসাথে ডিনার করে যে যার রুমে চলে গেল। রাত যখন 11:30, তখন বাড়ির সবাই ঘুমের ঘোরে। তখন কাব্য মাহির রুমের দিকে গেল। হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। দরজায় আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আর দরজা খুলতেই সরি ম্যাডাম, বুঝতে পারিনি দরজা খোলা আছে। আরে না, তোর জন্যই তো খোলা রেখেছি। ও এখন দরজাটা লক কর ভালো করে। কেন? কেউ যেন বুঝতে না পারে ভেতরে কি চলছে, তাই। কি হবে এখন? আরে দরজা লাগা তো। আচ্ছা, লাগিয়ে দিচ্ছি। বিছানায় বস। কেন? এত প্রশ্ন না, যা বলছি কর। আচ্ছা। বিছানায় মাহির পায়ের কাছে বসলো। একদম ঠিক জায়গায় বসেছিস। এখন কি করব বলুন। যে জন্য ডেকেছি সেটা করবি। কি জন্য ডেকেছেন ম্যাডাম? ও, তোকে তো বলাই হয়নি। বলুন এখন। তোকে তো পা টেপার জন্য ডেকেছি। ও, কি? অবাক হওয়ার কিছুই নেই, তুই তো আমার চাকর আর আমি তো তোর সিনিয়র, তাই পা টেপ, পাপ হবে না। ও, হা করে কি দেখছিস? পা টেপ। কাব্য মাহির পা টিপতে লাগলো। আর মাহি আরামে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি পারলে তোরই দিয়ে আমার পা টিপাইতাম, শয়তান মায়া একটা। পা টিপতে টিপতে কাব্যের ঘুম লেগে যায়। তারপরও পা টিপেই চলেছে। হঠাৎ করে ঘুমে পা টেপা বন্ধ হয়ে যায়। আর মাহি তখন কাব্যকে জোর একটা লাথি মারে। ঘুমের ঘোরে নিজের ভারসাম্য ঠিক করতে না পারায় খাটের এক কোনায় গিয়ে মাথাটা ধাক্কা লাগে আর কপালটা কেটে যায়। কাব্য সেটা বুঝতে পারেনি, শুধু বুঝেছে যে একটু ব্যথা করছে। কাব্য আবার ঠিকমতো বসে মাহির পা টিপতে লাগলো। হঠাৎ করেই কয়েক ফোঁটা রক্ত কাব্যর কপাল থেকে মাহির পায়ে পড়ল। পায়ে কি দিলি? কই? ভালো করে দেখ, থুথু দিলি নাকি? না ম্যাডাম। দেখি দেখি। মাহি উঠে বসে আলো দিয়ে দেখলো লাল রঙের পানি। তারপরে কাব্যের দিকে আলো দিয়ে দেখে কপাল কেটে গেছে। ছি, তোর রক্ত পড়ে আমার পাটা নোংরা করে দিলি। কই রক্ত? কপালে হাত দিয়ে দেখ। ছি, রক্ত পড়ছে। পাটার কি অবস্থা করলি? যা, ভাগ রুম থেকে। কেমন খারাপ মেয়ে! ছেলেটার কপাল কেটে রক্ত পড়ছে আর ওর পা নোংরা হলো সেটা নিয়ে রাগ করছে। হায় রে মানুষ! যা এক্ষুনি রুম থেকে, নয়তো তোর 12টা বাজাবো। জি যাচ্ছি।
কাব্য মায়ের রুম থেকে বের হয়ে নিচের রুমে এসে কপালটা পরিষ্কার করে ঔষধ লাগিয়ে শুয়ে পড়ল। খুব কষ্ট হচ্ছিল ওর। এমন ব্যবহার করবে আশা করেনি কাব্য। ওর কপাল কেটে গেছে, কিন্তু ওটা পরিষ্কার না করে মাহি ওকে আরো বকা দিয়ে বের করে দিল রুম থেকে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলো কাব্য। কি ব্যাপার কাব্য, তোমার কপালে কি হয়েছে? না আঙ্কেল, তেমন কিছু না। কি হয়েছে বলো। ওই কাল রাতে খাটের সঙ্গে ধাক্কা লেগেছে, আর সেই জন্য হালকা একটু কেটে গেছে। ডাক্তার দেখাতে হবে নাকি? না না, তেমন কিছু না। আচ্ছা, নাস্তা করো। হুম। সবাই একসাথে নাস্তা করলো, কিন্তু মাহিও রুমে ছিল। সেখান থেকে সে বের হয়। নাস্তা করার শেষে কাব্য ও রুমে এসে রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। 20 মিনিট পর ভার্সিটি চলে আসলো। তখন কিছু বড় ভাইয়া ওকে ডাক দিল। ওরা 3য় বর্ষে পড়ালেখা করে। কিরে কিউট পোলা, এদিকে আয়। এই ফুলটা নে, আর এই মেয়েটাই গিয়ে দে, আর আই লাভ ইউ বলবি যা। কাব্যকে একটা লাল গোলাপ ফুল দিয়ে কথাটা বলল। আর তখনও পিছনে ঘুরতেই তো অবাক। ওর চোখ তো কপালে উঠে গেল। না ভাইয়া, পারবো না প্লিজ। আর আমি তো নতুন না, আমার সাথে কেন র্যাগিং করছেন? দিবি নাকি প্রিন্সিপালের কাছে গিয়ে তোর নামে বিচার দেব? প্লিজ না, তুই যা। প্লিজ ভাইয়া। ওই গেলাম কিন্তু। আচ্ছা যাচ্ছি। কাব্য ফুলটা হাতে নিয়ে 1 পা 2 পা করে এগোতে এগোতে ওর কাছে চলে গেল। আই লাভ ইউ। শয়তান ছেলে, লজ্জা করে না বড় আপুকে প্রপোজ করিস? আপু বিশ্বাস। চুপ কর, লুচ্চা কোথাকার। না আপু। আবার মুখের উপর কথা বলিস? মাহি ঠিক করে তোকে মারে। আপু আমি ইচ্ছে করে প্রপোজ করিনি। তো কি নিয়ে প্রপোজ করছিস? 2টা বড় ভাই আমাকে প্রপোজ করতে বললো। মানে? ওই যে দেখেন, ওই 2টা বড় ভাই। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। মারিয়া ওই দুটো ছেলের কাছে চলে গেল। গিয়ে অনেক কিছু বলে দূর থেকে বোঝা যাচ্ছে। তারপরে ছেলে দুটো মাথা নিচু করে চলে গেল। মারিয়া আবার কাব্যের কাছে চলে আসলো। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছোট বাবু, সরি রে, আমি জানতাম না তো। হুম। এই মাথা উঁচু করো। জি আপু। খুব লেগেছে নাকি? এসব কিছু না, কেন? প্রায় প্রতিদিনই তো খেতে হয়, তাই। কেন, কি দোষ করো? এই যে আপনি যেমন না বুঝিয়ে মারলেন, ম্যাডামও ঠিক না বুঝিয়ে মারে। তোমার কিউট চেহারার মতন তুমিও ভালো। বাবা, লজ্জা পেয়েছো নাকি? জানি না। আচ্ছা বুঝেছি আমি। এখন ক্লাসে যাও, ছুটি হলে আমার সাথে এখানেই দেখা করবে। হুম ক্লাসে যাও। হুম। টাটা। টাটা। কাব্য ক্লাসে চলে গেল। আর একটু পরেও মারিয়াও ক্লাসে চলে গেল। আপনারা নিশ্চয় ভাবছেন মারিয়াকে। মারিয়া হলো মাহির ফ্রেন্ড। আর মাহি এর কাছে নোট নিতে বলেছে। আর প্রপোজ করার কথা শুনে কাব্য ঘাবড়ে যায়। কারণ যদি নোটগুলো না দেয়, তাহলে তো বাসায় মাহির 14টা বাঁচাবে। আশা করি এখন বুঝছেন। 5:30 ক্লাস শেষ হলো। কাব্য ক্লাস থেকে বের হয়ে সোজা সেই জায়গায় চলে গেল। একটু পরে মারিয়া চলে আসলো সেখানে। মাহি নোট নিয়ে যেতে বলেছে, তাই না? জি আপু। চলো। কোথায়? মাহির পাশে। ও চলো তো। জি চলেন। মারিয়া আর কাব্য বেরিয়ে পড়ল। এই ফুকিন্নি থুকু, মারিয়ারও নিজস্ব গাড়ি আছে। হায় রে ফুকিন্নি রে, আমার তো নিজস্ব একটা মোবাইলও নেই। সে যাই হোক, একটু পরে ওরা দুজনে চলে আসলো বাসায়। বাসায় এসে কাব্য ওর রুমে চলে গেল, আর মারিয়া গেল মাহির রুমে। কিরে, কেমন আছিস? ভালোই। তুই? ভালো। এই নে তোর নোট। দে দে। আজকে কি হয়েছে জানিস?
কি হয়েছে রে, বল না। প্রপোজ করেছে। ও মা, তাই? হুম। কে রে ছেলেটা? ছেলেটা আমাদের জুনিয়র, কিন্তু খুব ভদ্র আর কিউট। কে সে? কাব্য। কি বললি? কাব্য। ওই, তুই কোন কাব্যর কথা বলছিস? কেন, তোদের বাসায় যে থাকে সে কাব্য। কি? হুম। আচ্ছা। কথাটা বলে মাহি খাট থেকে নেমে সোজা কাব্যর রুমের দিকে চলে গেল। গিয়ে দরজা খুলে কাব্যের কাছে গেল আর ঠাস ঠাস করে 4টে থাপ্পড় বসিয়ে দিল কাব্যর গালে। কাব্য তো হাবলার মতো তাকিয়ে আছে মাহির দিকে। হঠাৎ এভাবে মারার কারণ কি? আর থাপ্পড়গুলো এতই জোরে ছিল যে কাব্যর ঠোঁট কেটে অনেকটা রক্ত পড়ছে। তখন মারিয়া আসলো কাব্যর রুমে, আর রুমে আসতেই হায় আল্লাহ, ওই কি করলি ছেলেটার? ঠিক করেছি। না, ঠিক করিসনি। হ্যাঁ, ঠিক করেছি। ওর সাহস কি করে হয় তোকে প্রপোজ করার? চুপ। না জেনে না বুঝে আগে আগে শাস্তি দেওয়াটা তো তোর অভ্যাস হয়ে গেছে, তাই না? মানে? তারপরে মারিয়া ওকে সবকিছু খুলে বলল। আর ওসব কথা শুনে মাই সোজা কাব্যের রুম থেকে বের হয়ে চলে গেল। খুব লেগেছে, তাই না? না না, এই কিছু না। হুম, বুঝি। ইস, রক্ত পড়ছে তো। টেবিলে তুলো ঢাকা ছিল, ও সেখান থেকে কিছু তুলো নিয়ে রক্তগুলো মারিয়া নিজেই পরিষ্কার করতে লাগলো আর সামান্য ঔষধ লাগিয়ে দিল। এ কি, কাঁদছো কেন? জীবনে কেউ এভাবে যত্ন নেয়নি তো। আমি কই যত্ন নিলাম? এটুকু তো করতেই হবে মানুষ হিসাবে। আমার কপালে এই সুখটুকু জোটেনি। ও আচ্ছা, মন খারাপ করো না। হুম। হুম। একটা কাজ করলে কেমন হয়? কেমন কাজ? আজ থেকে আমরা বন্ধু। কিন্তু তা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? কেন? আপনি তো আমার সিনিয়র। হুম, তো? বন্ধু কিভাবে? আপনি তো বড় আপু। চুপ, একদম চুপ। আপু ডাকবে না। কিন্তু আবার কথা বলে? ওকে, কিন্তু তারপরে একটা বড় সমস্যা আছে। আবার কি? আপনি বড়লোক আর আমি গরিব। ফকির বললেও চলে। চুপ, তুমি তো মানুষ। জি। তাহলে আর কোনো কথা হবে না। আমি তাহলে আপনাকে কি বলে ডাকবো? কেন, নাম ধরে ডাকবে। কি? এটা হবে না। একদম খুন করব যদি না বলিস তো। আমি কখন না বললাম? মারিয়া বলেই তো ডাকবো। এই তো, গুড বয়। আমি আসি তাহলে। এটা বলে মারিয়া রুম থেকে বের হয়ে চলে গেল। হুম, আর গুড বয় বললো, তাই না? ও তো ভয়ের ঠেলায় নাম ধরে ডাকতে চাইলো। পরের দিন সকালে মাহি আর কাব্য একসাথে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। একসাথে, কারণ গাড়ি ড্রাইভ করছিল কাব্য আর মাহি পিছনে বসেছিল। ওই দিন ক্লাস করে যথানিয়মে বিকেলে বাসায় চলে আসলো। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। একদিন সকালে মারিয়া ওদের বাসায় আসলো। ওই দিন ভার্সিটি ছুটি ছিল। আরে দোস্ত, তুই হুম। হঠাৎ আসলি যে? কেন, আসা যাবে না বুঝি? আরে না, তুই যখন ইচ্ছা আসবি। হুম, তা চা কফি কিছু খাওয়াবি না? হুম, দাঁড়া। কাব্য, এই কাব্য, ওকে ডাকছিস কেন? কফি আনতে। তখন কাব্য আসলো। জি ম্যাডাম, বলুন। যা, 2টা কফি নিয়ে আয়। আচ্ছা। কথাটা বলেই সোজা নিচে কফি নিতে চলে আসলো। ওকে পাঠালি কেন? ও তো চাকর না। আরে না, চা করি, তুই বুঝবি না। কেন? এই যে কফি। ম্যাডাম, এটা আপনার। আর মারিয়া, এটা তোমার। এই কথা শুনে মাহি কফির কাপটা পাশে রেখে কাব্যের দিকে ছুটে আসলো। এসে ঠাস করে একটা থাপ্পড় দিল কাব্যের গালে। আবার থাপ্পড়টা দিতে যখন হাত তুলল, তখন মারিয়া মাহির হাতটা ধরে মাহির গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। মাহি গালে হাত দিয়ে পুরোই অবাক হয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে। কাব্য খুব অবাক হয়ে গেল, কারণ মারিয়া হঠাৎ করে মাহিকে থাপ্পড় মারবে এটা কাব্য
কিংবা মাহি কেই ভাবতে পারেনি মাহি গালে হাত দিয়ে আছে। আমি জানি তুই কেন কাব্যের গায়ে হাত তুললি। শোন, আমি ওকে তুমি করে বলতে বলেছি, আর সেই জন্য তোর ওকে মারাটা একদম ঠিক হয়নি। তাই সেটার একটু শাস্তি তোকে আমি দিলাম। ওই জানোয়ারটার জন্য তুই আমাকে মারলি? চুপ কর। জানোয়ার ও না, জানোয়ার তো তুই। কি বললি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। কারণ ছেলেটা মোটেও খারাপ না, সব সময় তোর কথা শোনে, কিন্তু তুই ওকে অল টাইম মারিস, তারপরও কোনো প্রতিবাদ করে না। অনেক দিন ধরে এমনটা দেখছি। আমি কিছু বলিনি, কিন্তু আজকে না বলে থাকতে পারলাম না। ওর জন্য আমাকে অপমান করছিস তুই? না, অপমান না রে, শুধুমাত্র তোর চোখ খুলতে চাইছি। ভালো তো। আর ইচ্ছা করছে না থাকতে। চলি রে। না, পরে যাস। না, পারবো না, চলে যাবো এখন। না, যাস না। বাই। বলেই মারিয়া ও রুম থেকে বের হয়ে চলে আসলো। মাহি পিছনে কয়েকবার ডাক দিলেও মারিয়া না শোনার ভান করে গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। মারিয়া কোনোদিনও মাহির সাথে এরকম খারাপ ব্যবহার করেনি। মারিয়া হলো ওর সবচাইতে কাছের এবং সব থেকে ভালো বন্ধু। মাহির খুব মন খারাপ হলো, আর কাব্যর উপর প্রচন্ড রেগে গেল, কারণ ওর জন্যই আজকে মারিয়া এমন আচরণ করলো। বাসায় প্রবেশ করে মাহি সোজা কাব্যের কাছে গেল। কি বলেছিস তুই ওকে? বল। জি, আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে মারিয়া আমার সাথে এমন ব্যবহার করলো কেন? বিশ্বাস করুন, আমি কিছু বলিনি ওকে। আর ও এমন কেন করলো তা আমি জানি না। তোর শাস্তি তুই ঠিক পেয়ে যাবি। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলিনি। চুপ, একটা কথাও বলবি না তুই। মাহি আর কোনো কথা না বলে কাব্যের সামনে থেকে চলে আসলো ওর রুমে। কাব্য মন খারাপ করে আর ভয় নিয়ে ওর রুমে চলে গেল। না জানি কেমন শাস্তি দেবে ওকে। ওই দিন রাতে খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে গেল। রাত প্রায় 12টা বাজে। তখন মাহি এসে কাব্যকে ডেকে নিয়ে গেল তার রুমে। পাটে। আজকে না টিপলে হয় না? চুপ কর, টেপ বলছি। খুব ঘুম পেয়েছে, আর অনেক রাত হলো, কালকে টিপে দেবো। আর একটা কথাও বলবি না। আমাদের খেয়ে পড়ে আমার সামান্য কাজটুকু করতে পারবি না? পারবো। তাহলে কাজটা কর বলছি। তারপরে মাহি শুয়ে পড়ল, আর কাব্য মাহির পায়ের কাছে বসে ধীরে ধীরে মাহির পা টিপতে লাগলো। হা হারে, কত কষ্ট বেচারির। রাত যখন 1টা বাজে, ঠিক তখন হয়েছে? হয়েছে, আর টিপে দিতে হবে না, আবার কালকে দিবি। এখন তাহলে আসি ম্যাডাম। না, জুতোগুলো পরিষ্কার করে দিয়ে যা। এখন? তো কি, পরের কথা বলছি আমি, এখনই পরিষ্কার কর, যা। আচ্ছা। বেচারার কত কষ্ট, রাত জেগে এসব কাজ করতে হচ্ছে। আসলে মাহি একটা খাঁটি শয়তান। ইচ্ছে করছে 2-4টে থাপ্পড় দিই, কিন্তু মেয়েদের সম্মান করি, তাই মারতে পারলাম না। জুতোগুলো পরিষ্কার করার পরে মাহি ওকে চলে যেতে বলেনি, কারণ মাহি ঘুমে বিভোর। জুতোগুলো পরিষ্কার করে কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। কাব্য গাড়ি ড্রাইভ করছিল, আর মাহি পিছনের সিটে বসেছিল। ভার্সিটি পৌঁছে মাহি গাড়ি থেকে নেমে ক্লাসরুমে চলে গেল, আর কাব্য গাড়িটা পার্ক করে একটা জায়গায় গিয়ে বসলো। তখন মারিয়া হঠাৎ করে কোথা থেকে যেন আসলো। মিস্টার কিউট, কি খবর? আমি কিউট না তো? না রে পাগল, তুই তো খুব কিউট। কেমন আছো? ভালোই। তুমি কেমন আছো? এই তো ভালো। কালকে মাহি তোমাকে কি কিছু বলেছে? কই না তো। আমি জানি, বলতে হবে না তোমাকে। কালকে ওইভাবে চলে আসলে কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা, ক্লাস শুরু হবে আমার, আর তোমাদেরও। আসি। আমিও। দুজন তাদের আলাদা আলাদা ক্লাসে চলে গেল। ছুটির পরে আবার বাসায়। এভাবে 4টে দিন কাটলো।
পঞ্চম দিনে ভার্সিটি যাওয়া কিছু ছেলে কাব্যের কাছে আসলো। এই, তুই কাব্য না? জি বলুন। ভালো হয়ে যা। আমি কি করলাম? আবার কথা বলছিস? চুপ তো। আমি কি করলাম? তোকে শিক্ষা দিতে হবে, বুঝেছি। ওই কে রে তোরা? এত ভাব মারিস কেন? ভয় পাই না আমি ওকে। সাহস দেখে। তোরা কোন ভার্সিটির রে? দাঁড়া, ভার্সিটি ছুটি হোক, তারপরে বোঝাবো। যা ভাগ, আমি ভয় পাই না। দেখে নেবো তোকে। দেখ, তোর সামনেই তো আছি। চল তো, একে পরে দেখবো। যা ভাগ। ছেলেগুলো চলে গেল আর কাব্য ক্লাসরুমে চলে গেল। সেদিন মাহি আর কাব্য ভালোভাবে বাসায় যায়। পরের দিনও ভালোভাবে কাটে, কিন্তু সপ্তম দিনে যখন ভার্সিটি পৌঁছে তখন কাব্য ভার্সিটি থেকে বাইরে বের হলো একটা দোকানে যাওয়ার জন্য। হঠাৎ দ্রুত একটা বাইক আসছিল। বাইকটা দ্রুত কাব্যের দিকে আসছিল, কিন্তু কাব্য সেটা লক্ষ্য করেনি। কিন্তু যখন কাব্যের কাছে আসলো তখনও পাশে একটু তাকালো। তাকিয়ে তো ওর চোখ আকাশে চলে গেল, কারণ বাইকটা একদম ওর কাছে চলে আসলো। সেখান থেকে দূরে যাওয়ার সময়টাও পেল না। ওই না, আর বলতে পারলো না। বাইকটা কাব্যকে ধাক্কা দিল আর ওই একটু দূরে গিয়ে ছিটকে পড়ল। বাইকটাও পড়ে যেত, কিন্তু চালক তার ভারসাম্য ঠিক রেখে সেখান থেকে চলে যায়। কাব্য একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আর তখন সেখানে সে তিনজন ছেলে আসলো, যারা ওকে হুমকি দিয়েছিল, হাতে হকি স্টিক। সেদিন তো খুব বকবক করছিলি, আজ বল কিছু। কাব্য কোনো কথা বলতে পারছে না। কয়েকটা জায়গা কেটে গেছে, কপাল থেকে টপ টপ করে রক্ত পড়ছে। কি রে, কি দেখছিস? কথা বল। সবাই হাসতে লাগলো আর তিনজন তাদের হকি স্টিক দিয়ে মারতে লাগলো কাব্যকে। ব্যথার যন্ত্রণায় কোকিয়ে উঠল। তারপরও ওদের মনে কোনো দয়া হলো না, মারতেই থাকলো। ব্যথায় কাব্য চিৎকার করছে। তখন কিছু লোক এগিয়ে আসলো আর ছেলেগুলো কাব্যকে জোরে কয়েকটা মেরে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। আর কাব্য ততক্ষণে ওর জ্ঞান হারিয়েছে, কারণ শেষের মারগুলো ওর মাথায় আঘাত করেছে, যার কারণে কাব্য তার জ্ঞান হারিয়ে ফেলেছে। লোকগুলো এগিয়ে আছে, তাদের মধ্যে একজন ভার্সিটির ছাত্র। ও দ্রুত ভার্সিটি গিয়ে কাব্যের বন্ধুগুলোকে বলল। আর তখন মারিয়াও সেই কথাটা শুনতে পায়, আর ও দ্রুত চলে যায় কাব্যের কাছে। সেখানে সে আর দেরি না করে মারিয়া ওর গাড়িতে উঠিয়ে কাব্যকে হসপিটালে নিয়ে চলে আসলো। কাব্যর দুটো বন্ধুও ওদের সাথে আসলো। গাড়ি থেকে নেমে ওরা দুজনে কাব্যকে ধরে একটা বেডে শুয়ে দিল। মারিয়া ফর্মটা পূরণ করলো। তারপর ডাক্তার এসে কাব্যকে অপারেশন রুমে নিয়ে গেল। 30 মিনিট পরে ডাক্তার বেরোলো। কি হলো ডক্টর? এই ছেলেটার এমন অবস্থা কেমন করে হলো? কিছু ছেলে নাকি মেরেছে আর বাইকের ধাক্কা দিয়েছে। ও, 4 জায়গায় সেলাই দিতে হয়েছে। কি কি হয়েছে? কপালের কোণে, পায়ে, হাতে আর মাথার পেছনে ফেটেছে। ও ঠিক আছে তো? এখন ঠিক আছে। রক্ত দিতে হবে? কিন্তু না দিলেও চলে। বুঝলাম না ঠিক। ছেলেটার শরীরে একদম ঠিক পরিমাণ রক্ত। আজ 5% রক্ত পড়েছে, তাই তেমন ভয় নেই। ও আচ্ছা। ওর বাড়ির লোককে ডাকো। কিন্তু ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কি? 2 দিন পরে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কি দেখা করতে পারি? না, এখন না, একটু পরে। ঠিক আছে। এদিকে মারিয়া রাসেল সাহেব আর তার স্ত্রীকে ডাকলো। মাহিকেও ডেকেছে, কিন্তু সে আসেনি। একটু পরে মারিয়া রাসেল সাহেব ও তার স্ত্রী কাপের বেডের কাছে গিয়ে বসলো। ওনাদের দেখে কাপও উঠে বসতে চাইল, কিন্তু রাসেল সাহেব বারণ করলেন। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, ভালো। ব্যথা করছে খুব, তাই না বাবা? একটু তো ব্যথা করছি। যারা তোমার এমন করেছে তাদের ভালো হবে না, তিলে তিলে মরবে। না আন্টি, কাউকে অভিশাপ দেবেন না, হয়তো টাকার জন্য এমন করেছে। এখন তুমি রেস্ট নাও। কে এমন করেছে? তুমি কি ওদের চেনো? না আঙ্কেল, একবার হুমকি দিয়েছিল। কে তারা? না, আমি তোদের চিনি না। তুমি শিওর তো?
হুম আঙ্কেল। আচ্ছা, তুমি রেস্ট নাও, দুপুরে তোমার আন্টি খাবার আনবে। ওকে। চলো, রান্না করবে। চলো। ওনারা চলে গেলেন। তখন মারিয়া কাব্যের কাছে এসে বসলো। কেমন আছে এখন? হুম, খুব ভালো। ওই, এটা মজা করার সময় না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিমু। হুম, কে ছিল ওরা বলো? জানি না তো। সত্যি বলো বলছি। আরে আমি জানি না। ওকে ভাই, আজকের পর থেকে কোনো বন্ধুত্ব নেই আমাদের। ওই রাগ করো কেন? তাহলে বলো ওরা কে ছিল? ম্যাডাম ওদের ভাড়া করেছিল আমাকে মারতে। কি? মাহি? হুম, তুমি কেমন করে জানলে? আজকে সকালে শুনেছি। ফোনে কাউকে বলছিল আমাকে যেন উচিত শিক্ষা দেয়। আজকে ওর একদিন কি আমার একদিন? ওই, ওনাকে কিছু বলবে না। চুপ, একদম চুপ। দেখো, যদি ম্যাডাম কিছু জানতে পারে তাহলে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। কিন্তু তোমাকে মারতে চেয়েছে ও। হুম, মারতে চেয়েছে, মেরে ফেলতে না। ধ্যাত। যাও, ভার্সিটি যাও। না। কেন? ক্লাস তো আছে তোমার। হুম। তো যাও। ও, আমি এখানে আছি তাই বিরক্ত লাগছে, তাই না? আরে কি বলো, একদমই না। তাহলে যেতে বলছো কেন? ওকে, থাকো এখানে, আর পারলে কিছু ফল কেটে দাও। গুড বাই দিচ্ছি। হুম। দুদিন পরে কাব্যকে বাসায় নিয়ে যাওয়া হলো। কিন্তু তারপরও মাহি ওর উপর অত্যাচার করতোই। যেমন মাঝে মাঝে এইটা করতে বলতো, ওটা করতে বলতো। কাব্যের খুব কষ্ট হতো কাজগুলো করতে। 8 দিন পরে ওর ছোট চারটে সেলাই কেটে দেওয়া হলো। সেলাই কাটার 2 দিন পরেই শোন, আজকে রাতে পার্টিতে আসবি। আর কিছুদিন পরে দেব। কেন? এতদিন বসে বসে গিললি, এতে পেট ভরেনি? সরি, যাবো রাতে পার্টিতে। হুম, গুড। জি। এই দিন রাতে প্রায় 1 ঘন্টা ধরে পা টিপিয়ে দিয়েছে। এতে কাব্যের হাতটা আবার একটু ব্যথা করতে লাগলো। ম্যাডাম, আজকের মধ্যে থাক না, হাতটা খুব ব্যথা করছে। ঢং না করে টেপ তো। ম্যাম, সত্যি বলছি, কাটা জায়গাটা খুব ব্যথা করছে। ধুর শালা, ছোট লোক, সামান্য একটু লেগেছে তাই এত ঢং। যা ভাগ। হুম। মন খারাপ করে রুমে চলে আসলো। এসে হাতে একটু ঔষধ লাগিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুজন বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসলো। ম্যাডাম, কি বল? আজকে গাড়িতে যাওয়া হবে না। কেন শুনি? চাকাতে একটু হাওয়া নেই, হয়তো লিক হয়েছে। এখন কি হবে? রিক্সা করে যাব। না, আজকে হেঁটে যাব, মজাই লাগবে। অনেকটা পথ হাঁটতে হবে তো। আমি যা বলেছি তাই হবে। তুই বাবাকে বলে আয় গাড়ি ঠিক করে রাখতে। আচ্ছা। কাব্য বাসার ভিতরে গিয়ে রাসেল সাহেবকে গাড়ি মেরামতের ব্যবস্থা করতে বলে চলে আসলো বাইরে। কি রে, হয়েছে বলা? জি। তাহলে হাঁ করে তাকিয়ে না থেকে হাঁটা শুরু কর। হুম, চলুন। দুজন হাঁটা শুরু করলো। মাহি অনেক বক বক টুকু কথা বলছে, মাঝে মাঝে কাব্য উত্তর দিচ্ছে। আর আজকে কাব্য ভালো করে মাহির দিকে তাকালো। মাহি এমনিতে তো দেখতে একটা পরীর মতো, আর মাহির কথা বলার ধরনটাও চমৎকার। কাব্য মুগ্ধ হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। ওই, কি দেখছিস অমন করে? কই, কি তাই? কিছু না তো। দেখবাই তো আমি যে সুন্দরী। না না, আপনি তো পড়ি। হুম, হয়েছে। হুম। আর কত দূর রে? ওই তো আর 8 মিনিটের রাস্তা। ও। তারপরে আর কেউ কোনো কথা বলেনি। দুজন চুপচাপ হাঁটতে লাগলো। কাব্য একটু পর পর মাহির দিকে দেখছে। প্রেমে পড়ে গেল নাকি? মাহি রাস্তা দিয়ে হাঁটছিল আর লাফালাফি করছিল। হঠাৎ করে মাহি লক্ষ্য করলো একটা গাড়ি ওর খুব কাছে চলে এসেছে। মাহি ভয়ে চিৎকার করলো। ওই! তখন কাব্য সাথে সাথে মাহির দিকে তাকালো। আর তখনই
মাহির হাতটা ধরে নিচের দিকে টেনে নিল। কাব্য মাহিকে খুব জোরে নিচের দিকে টেনে নেওয়ায় মাহি ওর ভারসাম্য ঠিক রাখতে পারেনি, যার ফলে মাহির ঠোঁট কাব্যের ঠোঁটে লেগে যায়। কাব্য তো তখনই চোখ বন্ধ করে নেয়, আর মাহিও। একটু পরে মাহি নিজেকে ছাড়িয়ে নিল। কপাল ভালো যে কোনো লোক ওদের দিকে তাকিয়ে নেই। কাব্য তো ভয়ে শেষ, ঘামতে লেগেছে ভয়ে। না জানি আজ ওর উপরে কেমন ঝড় যাবে। কিন্তু মাহি ওকে কি মারবে, উল্টে ওই লজ্জায় শেষ। মাহির গাল লাল হয়ে গেছে লজ্জায়। ম্যাডাম, সরি, আমি বুঝতে পারিনি এমনটা হবে। মাহি কোনো কথা বলছে না, মাথা নিচু করে হাঁটছে, আর চেহারায় লজ্জা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি একটু হাসি। আহা, আমার বউটা লজ্জা পাবে ভাবতে আমারও লজ্জা লাগে। ম্যাডাম, ক্ষমা করে দিন না এবারের মতো। সরি ম্যাম। ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে, তাড়াতাড়ি চল। ক্ষমা করেছেন তো ম্যাম? দেখ, তোর কোনো ভুল নেই, শুধু শুধু ক্ষমা চাইছিস কেন? হুম? কাব্য তো অবাক, কারণ কার মুখে কি শুনছে এ? চল তো। চলুন। দুজন ভার্সিটি চলে আসলো। মাহি সোজা ওর ক্লাসরুমে চলে গেল, আর কাব্য একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো। কিন্তু কাব্যর মন থেকে এখনো ভয় যায়নি, কারণ ওইটা মাহি। যে মেয়ে একটুতেই কত অত্যাচার করে, সে মেয়ে ঠোঁটে ঠোঁট পড়েছে কাব্যর। এবার না জানি কত বড় শাস্তি দেবে। হঠাৎ সেখানে মারিয়ার আগমন ঘটল। জিয়ার কাব্য সাহেব, কি ভাবছো গো? অনেক কিছু। মানলাম, কিন্তু এমন করে ঘামছো কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, যে ভয়ে হাত পা কাঁপছে আমার। কি ঘটনা আমাকে একটু বলো না গো। না, বাদ দাও তো। ওই বলো। শুনবে তো? শুনবো, বলো। না গো, লজ্জা লাগছে না, আর ভয়ও না। ঢং না করে বলো তো। আচ্ছা শোনো। তারপর কাব্য সবকিছু খুলে বলল মারিয়াকে। এসব শুনে মারিয়া হাসতে হাসতে শেষ। তার মানে যে তোমাকে সহ্য করে না, সে তোমাকে কিস করলো? আরে না, ইচ্ছে করে না তো। যাই হোক, কিস তো। ধুর। আচ্ছা, একটা কথা বলি। বলো। আর হয়তো মাহি তোমার গায়ে হাত তুলবে না। কেন? আমি বলছি, মিলিয়ে নিও। মারবে রে, এইবার হয়তো আরো অনেক বড় শাস্তি অপেক্ষা করছে আমার জন্য। চুপ শয়তান, আমি বলছি না মারবে না। দেখবো নি কেমন সত্য হয় তোমার কথা। গো, সত্যিই হবে। হুস। আচ্ছা, আমি যাই ক্লাসে, মাহিকে একটু টাইট দিতে হবে। এই না না, প্লিজ। ভয় পেও না, তোমার কথা বলবো না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। আচ্ছা, আমিও ক্লাসে যাই। যাও, গুড বয়। কাব্য ক্লাসে চলে গেল, আর মারিয়া ওর ক্লাসরুমের দিকে গেল। গিয়ে মাহির পাশে বসলো। কেমন আছেন মিস? জানি না রে। মানে? না মানে, ভালোই আছি, তুই কেমন আছিস? ভালোই, কিন্তু কিন্তু কি? একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। কি কথা বল। না থাক, বাদ দে। বল না। ওইদিকে দেখলাম কাব্যর চেহারায় লজ্জা আর ভয়, আর এইদিকে তোর চেহারায় লজ্জার ছাপ দেখা যাচ্ছে। কই, আমি কেন লজ্জা পাবো? আমি কি জানি কেন। আচ্ছা, কাব্য কি ভয়ে ঘামছে নাকি? আর বলিস না, ভয়ে ঘামছে, হাত পা কাঁপছে ওর, আর গাল লাল হয়ে আছে। ভাগলির মতন হাসছিস কেন? না, এমনি। বল বলছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আরে, ওর জন্যই হাসছি। কেন, কি করেছে? কিছু না। ওই, কি ভাবছিস? না না, কিছু না তো। বলবি কি না? আরে তেমন কিছু না রে। ওকে, বাই। আমার সাথে কথা বলবি না, ওকে? সোনা রাগ করে না, বলছি বস। শুনবো না। সরি রে বাবু, বস বলছি।
তারপরে মারিয়া আবার ওইসব কথা শুনলো মাহির কাছে। এসব কথা বলতে গিয়ে মাহির গাল আবার লাল হয়ে গেছে। ও মা, এ মায়ের এত সরব পাচ্ছে কেন? কিরে, এত লজ্জা কবে থেকে জন্ম নিল তোর? কই লজ্জা পেলাম? তাহলে গাল এত লাল হলো কেন? জানি না। একটা কথা বলি। বল, কত কথা বলবি? কাব্য মনে হয় তোকে ভালোবাসে। কি? আর একটা সত্য কথা বলি। বল। তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে না, কি বলিস? তাই যদি হয় তাহলে তোর গাল লাল কেন? এতক্ষণে তো ওকে মারার কথা তোর। জানি না। আমাদের মাহি তাহলে একটা জুনিয়র ছেলের প্রেমে পড়েছে। সবাই উঠে দাঁড়ালো, স্যার এসেছে তাই। তারপরে সবাই পড়ায় মনোযোগ দিল। ওই দিন ক্লাস সব শেষ করে বাইরে এসে দাঁড়িয়েছে কাব্য। একটু পরে মাহি আসলো, কিন্তু কাব্যকে দেখেই মাথা নিচু করে ফেললো। যাকে দেখলে কাব্য মাথা নিচু করে, সে কিনা আজ কাব্যকে দেখে মাথা নিচু করছে। মুঝে কই সমঝে তো। চল বাসায় যাব। জি চলুন। দুজন হাঁটতে লাগলো। হঠাৎ করে মাহির নজর পড়লো ফুচকার দোকানে। খাবো, কিন্তু টাকা নেই তো কাছে। কিছু বলবেন? না না, চল বাসায়। জি চলুন। পরে আর কেউ কোনো কথা বলেনি, সোজা বাসায় চলে গেল। সন্ধ্যায় কাব্য একটু বাজারের দিকে আসলো। এসে কিছু একটা খাবার কিনে নিয়ে বাসায় গেল। গিয়েই মাহির দরজায় হালকা ধাক্কা দিল। কে? ম্যাম আমি। ও, আয় ভিতরে। কি করেন? এই তো বসে আছি। তোর পেছনে কি আছে দেখা। রাগ করবেন না তো? আরে না, দেখা। এই যে আপনার জন্য নিয়ে আসলাম। বাহ, ফুচকা। জি। দে না, আর দেরি সহ্য হচ্ছে না। নিন খান, আমি যাই। কাব্যকে ফুচকা দিয়ে চলে আসলো ওর রুমে। এভাবে 7 দিন কেটে গেল। এই কয়েকদিনে মাহি ওর সাথে অনেক ভালো ব্যবহার শুরু করেছে, অনেকটা ফ্রেন্ডলি হতে চাইছে। কিন্তু কাব্য গরিব, এই জন্য সেটা হতে দিচ্ছে না। কারণ ওর আর মাহির বন্ধুত্ব মানে না। দিনটা শুক্রবার। কাব্য আজকে সন্ধ্যায় আবার মাহির জন্য ফুচকা নিয়ে আসলো। ম্যাম আপনার জন্য। দে দে, পানি চলে এসেছে মুখে। এই নিন। আপনি খান, আমি যাই। কই যাবি? আমার রুমে যাব। এদিকে আয়। কেন? আসতে বলেছি, আসবি। বলুন। হাঁ কর, কোনো কথা বলবি না। তারপরে কাব্য ভয়ে ভয়ে হাঁ করতে একটা ফুচকা ওর মুখে দিয়ে দিল। কাব্য তো অবাক, এটা ওর সাথে হবে ও কখনো কল্পনা করতে পারেনি। কি হলো? হ্যাঁ। একটু পরে হঠাৎ মাহি বলে উঠল, বিয়ে হয়ে গেলে কেমন হয়? কার? কেন, বুঝিস না? না তো। তোর আর আমার। কাব্য আর কোনো কথা না বলে ও রুম থেকে চলে আসলো। কারণ কাব্য এবার ভালোভাবে বুঝতে পারছে মাহি ওকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। কিন্তু কাব্যর সেটা মানায় না। কাব্য গরিব, আর মাহি বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই ওদের কোনো সম্পর্ক মানায় না। পরের দিন সকালে কাব্য রেডি হয়েছে ভার্সিটি যাওয়ার জন্য। এমন সময় মাহি ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে মাহি গাড়ি ড্রাইভ করছে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? কাজী অফিস। কি? চুপ থাক। না, আমি কাজে অফিসে যাব না। কেন যাবি না? কেন? না, আমি কাউকে বিয়ে করব না। কাউকে বিয়ে করতে বলিনি তো। আমাকে বিয়ে করবি? না, একদম না। আপনাকে কেন বিয়ে করতে যাব? কেন? আমার মধ্যে খারাপ কি আছে? ক্লাসের প্রায় সব ছেলে আমার জন্য পাগল। এত ভাব মাইরেন না। আমার ক্লাস প্লাস আপনার ক্লাসের সহ ভার্সিটির অনেক মেয়ের ক্রাশ আমি। কি? মাহি গাড়ি ব্রেক করে থামলো রাস্তার পাশে। তারপরে কাপের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সময়। হঠাৎ কাপের দিকে এগিয়ে গিয়ে ওর গালে একটা কামড় দিল। আউচ!
এটা কি হলো? ব্যথা দিলেন কেন? বেশ করেছি কামড় দিয়ে। হুম। কেউ আর কোনো কথা বলল না। মাহি আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর কাব্য বসে আছে। কিন্তু সে এখনো জানে না যে সে কোথায় যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে একটা নদীর পাশে রাস্তায় গাড়ি থামিয়ে মাহি গাড়ি থেকে বের হলো। অন্য পাশে সে গাড়ির দরজা খুলে কাব্যকে বের করলো। তখন কাব্য কিছুই বলেনি, চুপচাপ বের হলো। চল ওদিকে যাব। কোন দিকে? কোন দিকে আবার? ওই যে নদীর তীরে। কেন? ওখানে গেলে কি হবে? তোর সাহস তো দেখি দিন দিন বাড়ছে। হুম, চল আমার সাথে। চলুন। তারপরে হঠাৎ করে মাহি কাপের হাত ধরে হেঁটে হেঁটে যেতে লাগলো নদীর পাশে। বেশি না তো, মাত্র 2 মিনিট লাগলো। দুজন ওখানে বসলো। কাব্য মাহির থেকে অনেকটা দূরে বসলো। কিন্তু এ কি, কাব্য যতই সরছে মাহিও ততই কাছে আসছে ওর। বেচারা তো মহা বিপদে পড়লো। যদি কাছে এসে আবার কামড় দেয় গালে? ওই থাম তুই। এত কাছে আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে আসছি, তাতে তোর কি? আমার কি মানে? আমার কাছে আসছেন আর আমাকে কি বলছেন আমার কি? হ্যাঁ বললাম তো, কি করবি শুনি? কি করব জানেন? হ্যাঁ বল শুনি। আমি চুপচাপ বসে যাব। বস, একটা কথা বলবো। জি বলুন। তোর হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যি বলবো। জি বিশ্বাস হবে, আপনি বলুন। যেদিন তুই আমায় রক্ত দিলি, আর যখন সেটা জানতে পারলাম, তখন থেকেই তোকে একটু একটু ভালো লাগতো, কিন্তু কিছুই বুঝতে দেইনি তোকে। তারপরে আরো কত কি হলো, তোকে পিটিয়ে নিলাম। তবে জানিস, ওদের এত মারতে বলিনি, ওরাই বেশি মেরেছে। বিশ্বাস কর, আমি শুধু বলেছিলাম এমনি 2-4টা থাপ্পড় মারতে। তুই সেদিন আমার আর ওদের কথা ফোনে শুনলি, সেটাও দেখেছি আমি। কিন্তু তারপরেও বাবাকে বা অন্য কাউকে কিছুই বলি না। এটাতে তোকে আরো বেশি ভালো লাগতে শুরু করে। রাত জেগে আমার অত্যাচার সহ্য করতি। তারপরে সেদিন তোর ঠোঁটে আমার ঠোঁটের স্পর্শ হয়। জানি না, এই আলতো ছোঁয়াতেই তোকে ভালোবেসে ফেলেছি। আরো কত কি হলো। তারপরেও তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সবগুলোতেই তুই আমার অহংকারটা বন্ধ করে দিয়েছিস। তোকে যত কষ্ট দিয়েছি ততই সহ্য করেছিস তুই। তুই সত্যি একটা পাগল। জানি না এত কষ্ট দেওয়ার মাঝে কখন তোকে ভালোবেসে ফেলেছি। দেখ, আমার কোনো ভুল নেই। মারিয়ার থেকে তোর এত প্রশংসা আর নিজের চোখে দেখা এমন সরলতাকে ভালোবেসে ফেলেছি আমি। আমার দোষ নেই, সব দোষেই আমার বেহায়া মনটার। জানিস তো, মানুষের মনটাই এমন, কখন কাকে ভালো লাগে আর কখন কাকে ভালোবেসে ফেলে বোঝা বড় মুশকিল। তাছাড়াও তোকে কি করে ছাড়ি আমি বলতো? তোর রক্ত যে আমার শরীরেও আছে। এইসব কথা মাহি একবার বলে চুপ হয়ে গেল। ভুল কিছু কিন্তু বলেনি, কারণ মানুষের মনটা আসলেই বেহায়া। কখন কার মায়ে পড়ে যায় সত্যি বোঝা মুশকিল। মায়ের এসব কথা শুনে কাব্য বড় বড় চোখ বের করে মায়ের দিকে তাকিয়ে আছে। কারণ আজকে কার মুখে কি শুনছে ও? ওকে নাকি পরীক্ষা করতে এত অত্যাচার করেছে। হায় রে মেয়ে রে, পরীক্ষা করার কত উপায় ছিল, কিন্তু এই মেয়ে অত্যাচারটা বেছে নিয়েছে। মাথায় ছিট আছে পাগলি মেয়েটার। অনেকক্ষণ চুপ থাকার পরে কাব্যই মুখ খুলল। কাব্যরও কিছুটা রাগ উঠছে। আপনি কি পাগলি নাকি? কি হলো? হ্যাঁ পাগলি। কখনো তো ভালোবাসিনি কাউকে, তাই ভালোবাসার মানুষকে কি করে পরীক্ষা করতে হয় জানি না। আমার দোষ কি? আর শোন, তুই রাজি হ বা না হ, আমার বাচ্চার বাবা হবি তুই। কি মায়ে বলে কি এসব? না মানে, তোকে জোর করেই বিয়ে করব, তাই বোঝাতে চাইছিলাম আর কি। ও তাই বলেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোর কোনো বাহানা চলবে না আমার কাছে। চল চল, দুপুর হয়ে এলো, কিছু খেতে হবে। হুম, চলুন। আর কোনো কথা না বলে উঠে চলে আসলো। এসে গাড়িতে বসে মাহি নিজে আবার গাড়ি ড্রাইভ করতে লাগলো। সব ঠিক আছে, কিন্তু যাচ্ছি কোথায় আমরা? আপাতত একটা হোটেলে খাবার খাওয়ার জন্য। ওই যে একটা হোটেল। ও হ্যাঁ, চল খেতে যাই।
যান, খেয়ে আসুন। আর তুই কি করবি? কেন? গাড়িতে বসে থাকবো। খাবি না? তোর না ক্ষুধা পেয়েছে? হুম, তা তো খুব। তাহলে খেতে চল। না, আমার কাছে খাওয়ার টাকা নেই। আমার অবস্থা এমনই হয়, মাঝে মাঝে টাকার জন্য খাওয়া হয় না। হায় রে কপাল রে, চল তো। মাহি ওকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টেনে হোটেলে নিয়ে গেল। কয়েকটা লোক ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু মাহি সেসবের পাত্তা না করে চলে আসলো হোটেলে। তারপরে দুজনে পেট পুড়ে বিরিয়ানি কিনলো, থুক্কু খেলো। খাওয়া শেষে মাহি বিল মিটিয়ে আবার গাড়িতে চলে আসলো। ধন্যবাদ ম্যাম। ম্যাম না মানে ম্যাডাম আর কি। বাল, বউ বলবি আমাকে, বউ, বুঝলি? হুম। হ, এত অবাক হওয়ার কি আছে? কিছু না, কিন্তু এখন কোথায় যাব আমরা? কোথায় আবার? চাচুর বাড়ি। কেন? হঠাৎ ওখানে কেন? মিমির বিয়ে তো, তাই। ও, এই ব্যাপার। তা আমাকে আগে বললেন না কেন? এমনি, এখন গাড়িতে উঠ, তাড়াতাড়ি যেতে হবে। হুম, ড্রাইভার। সমস্যা নেই, চল। তোর বউ তো, তাই ড্রাইভারি করতে পারি। বাপরে, কি শার্প গান! এত আসতে বললাম, তাও শুনলো। কি হলো, ওঠ। হুম। কাব্য আর মাহি গাড়িতে উঠে বসলো। মাহি ড্রাইভিং করছে আর কাব্য তার পাশের সিটে। সন্ধ্যার দিকে ওরা পৌঁছে গেল সেখানে। তারপরে দুজনকে তাদের রুম দেখিয়ে দেওয়া হলো। রাসেল সাহেব আর ওনার স্ত্রী নাকি আসবেন না, কাজের অনেক চাপ, তাই মাহি আর কাব্য আসলো। বিয়ে আরো 5 দিন পরে হবে। এতদিন আগে আসলো, কলেজ মিস হলো, এর মধ্যেই শপিং এর কাজটাও সেরে ফেললো। কাব্য তেমন কিছু নিত না, কিন্তু মাহি জোর করে ওর জন্য কাপড় কিনেছে। কাব্যর কাছে এখন এইসব স্বপ্নই লাগছে, কারণ একটা ডাইনি কি করে এত নরম হতে পারে। তবে হতে পারে, কারণ মানুষ চারটাই ঠিক এমনই। আর মাহি তো একটা মেয়ে, তাই রূপ বদলাতে সময় লাগে না। তবে মানতেই হবে, মেয়েরা অনেক ভালো, কারণ খারাপ সময়গুলোতে তারা নিজেকে সহজে মানিয়ে নিতে পারে। তবে ছেলেরাও কম না, মেয়েদের নিয়ে কখনোই বাজে কথা বলবেন না। তবে দোষ করলে শাসন করা যাবে, কারণ প্রিয় নবী নিজে বারণ করেছেন নারীদের গালি দিতে। তাই বলে যে মেয়েরা ছেলেদের গালি দেবে তা কিন্তু না, কারণ মনে রাখবেন আপনার পিতা একজন পুরুষ মানুষ। গায়ে হলুদের দিন কাব্য একটা মেয়ের সাথে কথা বলে, আর এটা মায়ের নজরে পড়ে, কিন্তু কাব্যকে কিছুই বলেনি, কারণ এটা বিয়ের বাড়ি, রাত্রের বেলা। তোর সমস্যা কি? ওই পেতনির সাথে এত কিসের কথা? আপনার সমস্যা নেই তো? মেয়েটা তো সুন্দরী। আর আমি, কোনো মেয়ের সাথে কথা বলবি না তুই। কেন? আমি বারণ করেছি, তাই বলবি না, কারণ তুই আমার হবু বর। হ্যাঁ, কইছে ওরে বিয়ে করব না আমি। চাচি ডাকছে, গেলাম আমি, আর আমার কথা মাথায় রাখবি। হুম। আজকে বিয়ে হবে, সবাই খুব সেজেছে, মাইও সেজেছে, তবে বেশি না, কিন্তু মায়ের হালকা সাজাতেই ওকে অপূর্ব সুন্দরী লাগছে। অনেক কয়টা ছেলে ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। কাব্য মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে। সন্ধ্যার সময় কাব্য দাঁড়িয়ে আছে একটা দেওয়াল ধরে। এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে, আর কোনো মানুষজনও নেই, তাই ও এখানে এসেছে। তখন সেখানে সুমু আসলো। শুনুন, মাহি যে মেয়েটার সাথে কথা বলতে বারণ করেছিল, ওই মেয়েটার নামই সুমু। হাই হ্যান্ডসাম। কাকে বলছেন? কেন, তোমাকেই বলছি। অনেক হ্যান্ডসাম লাগছে তোমাকে। ধন্যবাদ। আমাকে কেমন লাগছে বললে না যে? আপনাকেও সুন্দরী লাগছে খুব। তাই বুঝি? আমাকে সুন্দরী লাগছে? হ্যাঁ, সত্য বলছি। ওদিকে কি, ওটা দেখো। কই কি? সুমুর কথায় কাব্য অন্যদিকে ঘুরে তাকাতেই দেখে মাহি ওর দিকে আসছে। আর ঠিক তখন সুমু হঠাৎ করেই কাব্যের গেলে একটা চুমু দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাব্য বড় হয়ে গেল। এ মেয়ে কি করলো? আর এই দৃশ্য দেখে মাহির মাথা বিগড়ে গেল। জোরে জোরে হাঁটতে লাগলো সে। এদিকে কাব্য বরফের মতো হয়ে গেছে। এরকম আচমকা শখ থুকু চুমু পেয়ে। তবে শখ বললেও চলে, মেয়েটা যে লুচ্চু তা মানতেই হবে।
মাহি তাড়াতাড়ি করে ওদের কাছে আসলো। ঠাস ঠাস করে দুটো কষিয়ে থাপড় দিল সুমুর গালে। থাপড় খেয়ে সুমু ভেবাচকা খেয়ে গেল। আজাইরা ওকে থাপড় মারবে কেন এই ভেবে। মাহি প্রচন্ড রেগে আছে। সুমু চুলের মুঠি ধরে ওর মাথা দেওয়ালে জোরে একটা ধাক্কা দিল। ধাক্কাটা সুমুর মাথায় লেগেছে। তারপরে সুমুকে ছেড়ে দিয়ে কাপের কাছে আসলো। মাথার যন্ত্রণায় সুমু বসে পড়ল মাটিতে। মাহির এমন অগ্নিরূপ দেখে ওর হাঁটু কাঁপতে শুরু করেছে ভয়ে। না জানি এবার কি যাবে ওর উপর দিয়ে। খুব শখ তাই না মেয়েদের থেকে চুমুনে? কাব্যের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল মাহি। কিন্তু পরক্ষণে কাব্য নিজেকে আলাদা করে নিল। কাব্যের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে খুব রেগে আছে। হঠাৎ ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল মাহির গালে। মাহি একদম যেন আকাশ থেকে পড়ল। এতটা অবাক জীবনে কখনো হয়নি সে। গালে হাত দিয়ে চোখ বড় বড় করে কাব্যের দিকে তাকিয়ে আছে। এই বোকারামটা ওকে থাপড় মারল। ভাবতে মাহির কেমন যেন লাগছে, যে কিনা মুখ যে সবকিছু সহ্য করেছে সে থাপড় মারল। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম। এটা কি ঠিক করলি তুই? হ্যাঁ 100% ঠিক করেছি আমি। কারণ ছাড়া একজনের ক্ষতি করতে করতে আপনার শুয়ে গেছে, তাই না? অন্যের জীবনের দাম তো আপনার কাছে নেই। ওই কুত্তির সাহস হয় কি করে তোকে চুমু দেয়ার? কেন, সমস্যা কোথায়? চুমু আমাকে দিয়েছে, আপনাকে তো দেয়নি। তুই শুধু আমার, বুঝলি? তোকে যদি কেউ স্পর্শ করে তাহলে তাকে দুনিয়া থেকে তুলে দেব। মনে রাখিস, যে কোনো মূল্যে তোকে আমার করবই। দেখা যাবে। মাহি আর কোনো কথা না বলে হেঁটে হেঁটে চলে গেল সেখান থেকে। আর এদিকে কাব্য সুমুকে দাঁড় করিয়ে নিজেই ধরে নিয়ে গেল বাথরুমে। তারপরে সুমু বাইরে এসে রেস্ট নিতে খাটে শুয়ে পড়ল। আর কাব্য আবার বাইরে চলে আসলো। সুমু যা বোঝার তা বুঝে গেছে। পরের বার যদিও কাব্যর পিছনে লাগে তাহলে মাই ওকে খুনই করবে। একদম লেডি গুন্ডা একটা। বিয়েটা ভালো ভালো হয়ে গেল মাহির চাচাতো বোনের। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। বরযাত্রীও বউ নিয়ে বিদায় হলো। বিদায় হওয়ার সময় হায় রে কান্না রে। কাব্য বাসার ছাদে চলে আসলো। এসে মাহির কথা ভাবছে, কারণ মাহি তো এখন কাব্যকে ভালোবাসে। তাহলে এখন ওর আইডিয়া ওর উপর প্রয়োগ করবে ভাবছে। তাহলে বুঝতে পারবে মাহি কতটা ভালোবাসে কাব্যকে। যদি ভালোবাসে তাহলে হাজার অপমান আর অত্যাচার সহ্য করেও থাকতে চাইবে। আর যদি ভালো না বাসে তাহলে তো একটুতেই ছেড়ে চলে যাবে। এসব ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আকাশ দেখছে। তখন মাহি আসলো ছাদে, পা টিপে টিপে কাব্যের কাছে আসলো। কিন্তু কাব্য এখনো বুঝতে পারেনি যে ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে কাব্যকে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরায় কাব্য কিছুটা ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে পিছনে ঘোরে। তখন দেখতে পায় যে এটা মাহি। কোনো কথা না বলে কষিয়ে একটা থাপড় মেরে দিল। বড় হয়েছে তো কি হয়েছে, ভালোবাসি তো, তাই বড় ছোট দেখার কোনো মানেই হয় না। থাপ্পড় খেয়ে মাহি খুব অবাক হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি একটা সহজ সরল ছেলে কি করে এতটা কঠিন মানুষ হতে পারে। কাব্যর রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাহি গালে হাত দিয়ে মায়া ভরা চোখে তাকিয়ে আছে কাব্যের দিকে। সমস্যা কি আপনার? হ্যাঁ, এটা কেমন ভদ্রতা? হ্যাঁ, একটা ছেলেকে এভাবে পেছন থেকে আচমকা জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না? যদি ভয়ে আমার কিছু একটা হয়ে যেত? না, কিছু হবে না তোমার। কে বলেছে হবে না? এভাবে রাত্রে বেলা এমন করে যে কোনো মানুষকে ধরলে সে ভয় পাবে। আর কোনো একটা ভালো মেয়ে কখনো একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরবে না। আর আমি তো আপনার স্বামীও না, তাহলে এমন ভাবে কেন? তখন তো একটা ঠোঁট রাখলেন, কেমন ভদ্রতা এসব? জান, ভালোবাসি তোমাকে খুব, সব করতে পারি তোমার জন্য। আর তখন ওই মেয়েটা তোমার গালে চুমু দেয়া দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। ওভাবে চোখে মারলেন, যদি মেয়েটা মরে যেত? কি আবার হতো, লাশটা গুম করতাম। চুপ! আপনি কি মানুষ নাকি জানোয়ার? না, আমি তো তোমার কাছে জানোয়ার। তবে এই জানোয়ারটাকে কবুল বলে বিয়ে করতে হবে। মোটেও না, আমি কখনোই বিয়ে করব না আপনার মতো মেয়েকে। হ্যাঁ, শুধু আমাকে করবি। ধুর, ভাল লাগে না।
মাহি কিছু বলতে যাবে, তার আগেই কাব্য ওর সামনে থেকে চলে আসলো। মাহি ভাবলো অন্যদিকে যাবে, কিন্তু না, পিছনে ঘুরে দেখে কাব্য সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মাহিও তাড়াতাড়ি করে কাব্যের পিছনে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ সে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। মাহি বেচারি মন খারাপ করে ও রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিনই, মানে কালকে নাকি চলে যাবে ওরা দুজন। সকালবেলা ঘুম থেকে উঠে এসে নাস্তা করে আবার রুমে এসে দরজা বন্ধ করে দিল কাব্য। তারপরে ফোন হাতে নিয়ে গেমস খেলতে লাগলো। একটু পরে দরজায় কে যেন বারবার ধাক্কা দিচ্ছে। অন্যের বাড়ি, তাই জোরে কিছু বলতেও পারছে না। অগত্যা উঠে গিয়ে দরজা খুলতে হড়মড় করে মাহি রুমের মধ্যে প্রবেশ করলো। মাহি একটা নীল রঙের শাড়ি পরে আছে। অপূর্ব সুন্দর লাগছে মাহিকে, যেন কোনো আকাশের পরী। এই এই, এটা কি হলো? হ্যাঁ, কেন, কি হবে? আপনি এভাবে রুমে প্রবেশ করলেন কেন? আমায় আদর নিতে। আদর? কিসের আদর? কেন, আমার স্বামীর থেকে যে আদর দরকার তাই নেব। ছি, আপনি এতটা নিচ নেমে যাবেন আমি ভাবিও নি। বেরোন বলছি। না, যাব না আমি। আদর দাও, তারপরে যাব। না, সরি, হবে না। আমি আপনাকে না ভালোবাসি আর না বিয়ে করব। বেশি জেদ করলে কিন্তু আরো জোরে থাপ্পড় মারবো। ওকে। এই এই, কি করলেন? কেন বাবু, দেখো, আদর করবা না? ওই লুচ্চা, বের হ তুই। না, আদর দাও, নয়তো চিল্লাবো। এবার তো কাব্য মাইন্ড কাজ চিপায় পড়লো, কারো যদি চিল্লানি দেয় তো মানিজ্য সবকিছু শেষ হয়ে যাবে, আর সাথে রাসেল সাহেবের কাছে ছোট হতে হবে। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বলতে লাগলো, দেখুন, এটা অন্যের বাড়ি, এখানে কোনো আদর টাদর না। তাহলে কোথায়? আগে বাসায় চলুন, তারপরে আদর দেব। সত্যি? এখন যান প্লিজ। ওকে যান, বিশ্বাস করলাম। মাহি কাব্যর কাছে এসে ওর গালে একটা চুমু দিয়ে চলে গেল। কাব্য কিচ্ছু বলেনি। কাব্য ভাবছে হয়তো জিতে যাবে মাহি, কারণ থাপ্পড় খাওয়ার পরে আর অপমানের পরে এখনো টিকে আছে। তার 30 মিনিট পরেই মাহি আর কাব্য বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। আসার সময় মাহি গাড়ি ড্রাইভ করেনি, ড্রাইভ করেছে কাব্য। গাড়িতে ওর কান মাথা খেয়ে ফেলেছে মাহি। এই প্রশ্ন ওই প্রশ্ন, আরো কত কি কথাই না বলেছে। কাব্য কিছু না বলে চুপচাপ সবকিছু সহ্য করে নিল। কাব্যর গালে কয়েকবার চুমু খেয়েছে মাহি, তারপরও চুপ করে আছে কাব্য। সন্ধ্যার পরে বাসায় ফিরল তারা। ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে শুয়ে পড়ল যে যার মতো। পরের দিন সকালে কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই ভেবাচাকা খেয়ে যায়, কারণ মাহিও রুমের সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরে আছে, কিন্তু ওর পেট বের করে রেখেছে যাতে কাব্যর নজর কাটতে পারে। নিচে ঠোঁট কামড়িয়ে ধরেছে আর এমন ভাবে তাকিয়ে আছে যেন কাব্যকে কাছে রাখছে। কাব্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদর দাও এখন। হ্যাঁ, এখন? হ্যাঁ জান, এখন। এটা কেমন কথা? কিসের আদর? হ্যাঁ, বিয়ে হয়েছে নাকি আমাদের যে আদর দেব? শাড়িটা খুলে ফেলিস না। এই না না, প্লিজ না। তাহলে কাছে আসো আদর দিতে। না, এটা সম্ভব না। আমি আপনাকে ভালোবাসি না, তাছাড়া বিয়ের আগে এসব হারাম। তাই বলছি বাবু, তুমি যদি কিছু না করো তাহলে জোরে চিৎকার করব। মাহি এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলো। কাব্য বুঝতে পারলো কিছু একটা হতে চলেছে। মাহি সামনে এগোচ্ছে আর কাব্য পিছনে সরছে। পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায় কাব্য, আর ততক্ষণে মাহিও খুব কাছাকাছি চলে এসেছে। কাব্যর ঠোঁট থেকে মাহির ঠোঁটের দূরত্ব 1 সেন্টিমিটার। একজনের নিঃশ্বাস অন্যজনের ঠোঁটে পড়ছে, কিন্তু কাব্যের এমন অবস্থা যে সে নিঃশ্বাসটাও ফেলতে পারছে না। জান, পাগল হয়ে যাব। চলো না, প্রেম সাগরে ডুব দেই, বিয়ের পরে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কথাটা শেষ করে কাব্যের ঠোঁটের সাথে ওর ঠোঁট মিশিয়ে দিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। মাহির অবস্থা দেখে মনে হচ্ছে গত 2 দিন যাবৎ সে ক্ষুধার্ত ছিল, তাই সে এমন করছে। কাব্য নিজের উপর কন্ট্রোল রাখতে পারেনি, তাই সেও ঠিকমতো রেসপন্স দিচ্ছে।
হঠাৎ করে পাশে টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। দুজনে ধরপড়িয়ে উঠে একে অপরকে ছেড়ে দিল। মাহি আর কাব্য দুজনই লজ্জায় লাল হয়ে গেছে। মাহি তো মাথায় তুলতে পারছে না লজ্জায়, কাব্যরও একই অবস্থা। কিন্তু ফোনটা বেজে ওঠায় ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কাব্য, এখন কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বলো। এই তো বাসাতে আছি আমি। কিন্তু কেন? এক্ষুনি কাজী অফিসে চলে এসো। কাজে অফিস? কেন? আমি কেন যাব? আমি বিয়ে করছি তাই আসবে। আর হ্যাঁ, মাহিকেও সাথে নিয়ে আসবে, সাক্ষী হিসেবে তোমাদেরই লাগবে। কি? অবাক হওয়ার কোথায় আছো? আমার সামনে দাঁড়িয়ে আছে। ও, তাহলে ফোনটা দাও ওকে। এই নিন ফোন। দোস্ত, আমি নীলকে বিয়ে করছি, টাকা দিয়ে আয়। কি? এত অবাক হওয়ার কি কথা কইল আমি? হঠাৎ এমন ডিসিশন কেন? শয়তান, 30 মিনিটের মধ্যে চলে আয় কাজী অফিসে, তাকে সব বলছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল। আর নীলকে সেটাই ভাবছেন তো? নীল হলো মারিয়ার বিয়ে। অনেক আগে থেকেই একজন অন্যজনকে ভালোবাসে ওরা। কিন্তু কাব্য কিছুই জানতো না, আর মাহি সবকিছুই জানতো। মারিয়া কাউকে বলতে বারণ করেছিল, তাই বলেনি। কিন্তু এখন তো কাব্যও জানতে পারলো। মাহি আর কাব্য দুজনই এখন শকের মধ্যে আছে মারিয়ার এরকম খবরটা শুনে। মারিয়া কি বলল? ওই বিয়ে করছে নীলের সাথে। নীলটা আবার কে? ওর বয়ফ্রেন্ড, 4 বছর আগে থেকে রিলেশন। ও মা গো, আমাকে কখনো বলেনি তো। কাউকেই বলেনি, শুধু আমি জানি ওর বয়ফ্রেন্ডের কথা। ও, তা আপনাকে ওকে যেতে বললো? চলো তো তাড়াতাড়ি। ওকে। 10 মিনিট পরে দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ল। গাড়ি নিয়ে কাজী অফিসে পৌঁছতে মোটেই 15 মিনিট সময় লাগলো। ঠিকানা যেহেতু কাব্যকে বলেছে, তাই কাব্যই গাড়ি ড্রাইভ করছিল। ওই হারামি, আমাকে না জানিয়ে সব করেছিস কেন? একা থাকতে ভালো লাগে না, জানটাকে ছেড়ে, তাই আর কি। ভ্যাটকানি দিস না, আমাকে একটু জানালিও না। সরি সোনা, বেবি হলে জানাবো আগে। ধুর, তা হঠাৎ এমন কেন নীলবাবু? কি করব, মহারানীর হুকুম মানতে তো হবেই। সেটা তো বটেই। তা কাজী কখন বিয়ে করাবে? এই তো আর 20 মিনিট পরেই। ওকে। তারপরে কাব্য গিয়ে একটু কথা বলে ওদের সাথে। একটু কথা বলে কাব্য দূরে গেল। তখন মাহির সাথে আবার গল্প শুরু করে দিল তারা দুজন। কিছুক্ষণ পরে মারিয়ার নীল একটা জায়গায় বসলো। কাব্য একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। তখন মাহি ওর কাছে গেল। বিয়ে হবে ওদের, তাই না? তা তো হবেই। আমারটা কবে হবে? তা আমি কি করে বলবো? না, আমার বিয়ে তো নির্ভর করে তোমার। বুঝলাম না। আরে, আমি তো তোমাকে বিয়ে করব, ভুলে গেলে? সরি, আমার দ্বারা সম্ভব না। ঠিক তখনই কাজী সাহেব আসলেন। আর কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শেষ হলো ওদের। সাক্ষী হিসাবে মাহি, কাব্য ও আরো কিছু বন্ধুকে নেওয়া হলো। যেহেতু দুপুর হয়ে গেছে, তাই এবার নীলের পকেট ফাঁকা করতে হবে। সবাইকে নিয়ে একটা ভালো মানের রেস্টুরেন্টে নিয়ে গেল। মারিয়া নীল এক জায়গায়, কাব্য সেখানে বসলো। তার পাশে বসলো মাহি। এখন দুপুর টাইম, তাই সবাই পেট পুড়ে খাবে। তাহলে তো বুঝতে পারছেন বেচারা নতুন বরের পকেটে মরুভূমির আভাস দিচ্ছে। সবাই ইচ্ছে মতো খেলো। মাছ, মাংস, ডিম যে যা পেরেছে খেয়েছে। খাওয়া শেষে তো মিষ্টি জাতীয় জিনিস আর 3টা মেয়ের জন্য আইসক্রিম তো আছে। খাওয়া দাওয়া শেষে বিল দিতে গিয়ে বিল শুনেই বেচারা অবাক, কারণ বিল হয়েছে প্রায় 5,000 টাকা। সামান্য এই 8 জন মিলে এত খাবার কিনলো, তো খেলো? বাপরে খাদক রে। ও সরি, একটা কথা তো আপনাদের বলাই হয়নি। নীলের মা বাবা কেউ বেঁচে নেই। 3 বছর আগে গত হয়েছেন তারা। আর সে অনেক ধনী ঘরের, তাই হঠাৎ এমন বিয়ে করতে তেমন একটা অস্বস্তিতে পড়তে হয়নি। কারণ গরিবরা পালিয়ে বিয়ে করলে টাকার সমস্যা থাকে, কিন্তু এখানে টাকার কোনো সমস্যা নেই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীল ওর গাড়িতে চলে গেল মারিয়াকে নিয়ে।
নীলের বাড়ি চট্টগ্রাম, তাই সহজে খুঁজেও পাবেন ওদের। মারিয়া নাকি ওখান থেকেও স্টাডি কন্টিনিউ করবে। যে যার মতো বাসায় চলে গেল। কাব্য আর মাহিও চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। কিন্তু এদিকে মাহির মন ছটফট করছে কাব্যের কাছে যাওয়ার জন্য। ওর মা বাবা জেগে আছে, তাই এখনো যেতে পারছে না। রাত যখন 12টা পার হলো, তখন মাহি নিজের রুম থেকে বেরিয়ে পা টিপে টিপে কাব্যের রুমের দিকে গেল। আর রাতের বেলা কাব্য দরজা লক করে না, সাধারণ করে লাগিয়ে রাখে। কারণ যদি কোনো সমস্যা হয় তার, তাহলে তো অন্য কারো রুমে প্রবেশ করতে সমস্যা হবে। কিন্তু এটাই মায়ের কাছে শক্তি, কারণ দরজা লক করে নয়, আস্তে করে দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করলো। ছোট লাইটে জ্বালানো আছে, তাই সবকিছু বোঝা যাচ্ছে, মানে রুমটা অন্ধকার না আর কি। হঠাৎ মাহি ভিক করে হেসে উঠল। সঙ্গে সঙ্গেই নিচে নিচে মুখে হাত দিয়ে চেপে ধরল। মাহির হাসার কারণটা হলো কাব্য। কাব্য ছোট বাচ্চার মতো মুখটা একটু হাঁ করে ঘুমিয়ে আছে। এমনিতে তো কিউট ছেলে, তার উপর এমন অবস্থায় বাচ্চার মতো লাগছে। মাহি অপলক দৃষ্টিতে বাচ্চাটিকে থুকু কাব্যকে দেখছে। এটা তো উল্টো কাহিনী হলো, কারণ এইভাবে তাকিয়ে থাকে ছেলেটা। কাব্য এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে যাই হোক, মাহি আস্তে আস্তে কাব্যের কাছে গিয়ে খাটে বসল। তারপর আলতো করে কাব্যের কপালে গালে এক থুতনিতে চুমু দিল। কাব্য কিছুই বলল না, মানে সে সত্যি গভীর ঘুমে আছে। ওঠাতে মাহি ভেবাচাকা খেয়ে যায়। আর মাহিকে দেখে কাব্যের চোখও যেন আকাশে উঠে গেল। আপনি আপনি কখন এলেন? এই তো মাত্রই। তাই এত সকালে আমার রুমে কেন? একটুখানি ভালোবাসা পেতে এসছি তো। তা কেমন ভালোবাসা চাই আপনার? থাপ্পড় নাকি চুম্মা চাটি? চুমু আমার এইখানে। এখনো ব্রাশ করিনি, আসেন বাসি মুখে চুম্মা দিই। সমস্যা নেই জান, তুমি সত্যি দিবা? দাও না প্লিজ, দাও। হুর, কি বলেন এসব? কাছা। কাব্য এক দৌড় দিয়ে বাথরুমে প্রবেশ করে দরজা লক করে দিল। প্রায় 15 মিনিট পর বের হলো বাথরুম থেকে। মাহি ওর খাটে বসে বসে ওর ফোনে গেমস খেলছে। ওয়াও, মাই ড্যাশিং হিরো। তোর ইংলিশের মায়ের সালাম। কি হলো, কথা বলছি? কি বলবো? কবে বিয়ে করবে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আপনার অহংকার বেশি। আর আপনি জালিম, যাকে তাকে কারণ ছাড়া আপনি কষ্ট দেন। আমি আপনার ছোট, আর আপনার স্ট্যাটাসেরও সমান না। আপনার 10 দিনের খরচ দিয়ে আমি 1 মাসের বেশি খরচ চালাতে পারবো। দয়া করে আর কোনো বিয়ের কথা আমাকে বলবেন না, নয়তো আমার মরা মুখটা দেখবেন। এই কথাতেই কাজ হয়ে গেছে। মাহির চোখে পানি টলমল করছে। আর একটা কথাও না বলে মাহিও রুম থেকে বের হয়ে চলে গেল চোখ মুছতে মুছতে। 1 মাসের মতো সময় কেটে গেল। এই 1 মাসে মাহি কাব্যের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি, আর প্রয়োজন ছাড়া কথা বলেনি। এতে কাব্য কিছুটা অবাক হলেও একটু শান্তি পায়। কিন্তু আরো 1 মাস যাওয়ার পরে কাব্য মাহিকে মিস করতে শুরু করে। কিন্তু কাব্যর তো হাত পা বাঁধা, কারণ ও গরিব, কিছুই করতে পারবে না ও, তাই কাউকে কিছুই বলে না। ধীরে ধীরে মাহিকে ভালোবাসতে লাগে মনে মনে, কিন্তু প্রকাশ করতে ব্যর্থ। সে অনাথ, তার কোনো ভবিষ্যৎ ঠিক নেই, কি না কি হবে সেই ভয়ে। একদিন রাতে কাব্য পড়ার টেবিলে বসে মাহির পিক দেখছিল। তখন রুমে রাসেল সাহেব প্রবেশ করল। কাব্যর সঙ্গে সঙ্গে ফোন লুকালো, যাতে তিনি বুঝতে না পারেন। হঠাৎ আমার রুমে একটা ডাক দিলে তো আমি যেতাম আঙ্কেল। আরে না, একটা জরুরি কথা বলতে আসলাম এখানে। জি আঙ্কেল, বলুন। আমরা ভেবেছি মাহির বিয়ে দিয়ে দেব, আর পাত্রও ঠিক করেছি। এটা তো খুশির খবর। কথাটা শুনেই ওর বুকটা ফেটে যাওয়ার মতো হতে লাগলো। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। অসহ্য কষ্ট হতে শুরু করলো, কিন্তু ওখানে কিছুই বুঝতে দিল না। আর পাত্রটা অন্য কেউ না, পাত্রটা হচ্ছে তুমি। কি? আমি? বাবা, না করো না তুমি প্লিজ, এই হাত জোড় করছি। আঙ্কেল, কি করছেন? তাহলে তুমি রাজি তো? কিন্তু আঙ্কেল, আমি যে আপনার স্ট্যাটাসের মানুষ না, তাছাড়া আমি অনাথ, আমার সঠিক কোনো জন্ম পরিচয়ও নেই। দেখো বাবা, মানুষ মানুষই হয়, ধনী গরিব ভেদাভেদ করতে গেলে ক্ষতি আমাদেরই হবে। আর তুমি অনেক সৎ আর নিষ্ঠাবান ছেলে। আমাদের উচিত ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করা। সবাই ভেদাভেদ করে,
সেই জন্যই দেশে এত গরিব, না হলে এত গরিব থাকতো না। হুম, তা ঠিক, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন মাহি আসলো। বাবা, তুমি নিচে যাও, আমরা আসছি। আচ্ছা মা। বলো, সমস্যা কি? কই সমস্যা? কিসের সমস্যা? সমস্যা তো নেই। তাহলে বাবার কথাই না বলছো কেন? তো কি বলবো? কেন, আমাকে ভালো লাগে না? বউ করে পেতে ইচ্ছে করে না আমাকে? না, করে না। কারণ বামুন হয়ে চাঁদে হাত দিতে চাওয়ার অভ্যাস আমার নেই। ও তাই নাকি? জি হ্যাঁ। সেই জন্য এখন বাইশার সাথে প্রেম করিস, তাই না? কি বলেন এসব? প্রেম করব কেন আমি? কেন, কথাটা তো সত্যই। জি না, আমি ওকে ভালোবাসি না, শুধু আমার ভালো বন্ধু হয় ব্যাস। তাহলে আমাকে বিয়ে কর। না, তা হয় না। প্লিজ জান। না, ক্ষমা করুন। আপনার বাবা কি করে রাজি হয়ে গেল আপনার কথায়? আমার কথায় রাজি হয়নি তারা। তাহলে কি? আমার জেদের কাছে হার মেনে গেছে ওরা। ও তাই নাকি? দেখবি কি জন্য? হুম, দেখান। এই দেখ। আল্লাহ, এটা কি? হ্যাঁ, কি করছেন কি এটা? কেন, এসব তো কিছুই না। তুই তো বিয়ে করবি না, তাই না? কালকে সকালে আমার লাশ বের হবে, আমার রুম থেকে লাশ। কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল মাহির গালে। হঠাৎ থাপ্পড় মারায় কিছুটা হতবাক হয়ে গেল মাহি। কিন্তু কাব্যজিকে ভালোবাসে তা হয়তো জানে না। মাহির মুখে মরার কথা শুনে আর রাগ কন্ট্রোল করতে পারলো না, তাই থাপ্পড়টা মারল। আর ওই যে বললো না মাইশা নামের একটা মেয়ের কথা, আসলে সে কাবের বন্ধু হয়েছে নতুন, একই ক্লাসে পড়ে। তাই মাহি রাগের বশে ওটা বলল। সমস্যা কি? ওইসব বাজে কথা কেন বলেন? বলেছিলাম তুই শুধু আমার, কিন্তু আমাকে তো বিয়ে করবি না, আর তোকে অন্য কারোর হতে দেখতেও পারবো না, তাই মরে যাওয়াই ভালো হবে। চুপ, বাজে বকবেন না একদম। বাজে না রে জান, সত্যি বলছি আমি। আর জানিস তো, আমি যা বলি তাই করি। তো আচ্ছা দাঁড়া, তোকে নমুনা দেখাই। মাহি তাড়াতাড়ি করে দেওয়ালের কাছে গেল। দেওয়ালে 2 হাত দিয়ে মাথাটা সজোরে নিয়ে গেল দেওয়ালে, কিন্তু কাব্য এসে ওর কপালে হাত দিয়ে সরিয়ে আনে যাতে ওর কপালে না লাগে। মাহি কান্না শুরু করে দিয়েছে। ওই, আটকালি কেন আমাকে? কি করছেন এসব? এমনিতে হাত কেটেছেন, আর ক্ষতি করতে হবে না। না, আমি মরে যাব, তোকে তো পাবো না, বেঁচে থেকে কি হবে? ওই চুপ, একদম কথা বলবে না। এইবার মাহিকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। ছাড় আমাকে, তোকে ছাড়া বাঁচতে চাই না। চুপ, আমি অন্য কারণ না। তাহলে কার তুই বল? তোমার। চুপ পাগলি, কেঁদো না, ভালোবাসি খুব। মাহির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল। আমিও জান, খুব ভালোবাসি তোমায়, এভাবে কষ্ট দিলে কেন? দেখছিলাম আমার পাগলিটা কতটা ভালোবাসে আমায়। কাঁদবে না, নয়তো আমার ক্ষতি করব। না না, প্লিজ না, কিছু করবা না তোমার, আমি কাঁদবো না। মাহির কপালে চুমু দিল আর শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরল। পরে দুজন নিচে গিয়ে সবাইকে বলে যে বিয়ে করতে কাব্য রাজি। আর ঠিক হয় আগামী 3 দিন পরেই তাদের বিয়ে। কারণ মাহি চায় যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়েটা যেন কমপ্লিট হয়, তাহলে কাব্যকে হারানোর ভয়টা থাকবে না তার। দেখতে দেখতে এই 3টে দিনে চলে গেল। আজকে সন্ধ্যার পর ভালো ভালো কাব্য এবং মাহির বিয়েটা হয়ে গেল। কোনো প্রকার ধুমধাম নেই, খুব সাধারণভাবে যাকে বলে আর কি। রাত এখনো 11টা বেজে 12 মিনিট। কাব্য 1 পা 2 পা করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে তার বাসর ঘরের দিকে। রুমের কাছে গিয়ে কোনো প্রকার ভয় না করে দরজা খুলে ভিতরে গেল। তারপর ভিতর থেকে দরজা লক করে দিল ভালো মতো। কাব্যকে দেখে মাহি বিছানা থেকে উঠে এসে কাব্যের পায়ে সালাম করতে যাবে, তখন মায়ের হাত ধরে ওকে বুকে জড়িয়ে নেয়। না, তোমার স্থান তো আমার বুকে, ভুল করে এটা করবে না। তাই বুঝি? হ্যাঁ, আজকে যেন কিসের রাত? কেন, আমাদের বিয়ে হলো তো, মানে বাসর রাত। তা না হয় বুঝলাম, কিন্তু কথা হলো গিয়ে কি? আজকে রাত্রে নাকি বিড়াল মারতে হয়, কিন্তু বিড়াল তো দেখছি না।
যা দুষ্টু, খুব ইচ্ছা নাকি বিড়াল মারার? না গো, বিড়ালটা যদি ঘুমোতে না দেয় তাই ওকে রুম থেকে বের করে দেবো আর কি। ওরে বুদ্ধুরে। মাহি কাব্যকে আর কোনো কথা বলতে দিল না। কাব্য ঠোঁটচোরা সে আয়ত্ত করে নিল তার ঠোঁট দিয়ে। কাব্য ভালো রেসপন্স দিচ্ছে চুমুতে, কিন্তু এখন তো মাহি ওর বিয়ে করাবো। আর মায়ের ভাবমূর্তি বলছে যে সে পাগল হয়ে গেছে। পাগলের মতো কাব্য ঠোঁটে চুমু দিচ্ছে। প্রায় 4 মিনিট পরে ছেড়ে দিল। দুজনই হাঁপাতে লেগেছে। জান, বলো। আই লাভ ইউ জান। লাভ ইউ টু জান পাখি। আমার আজকে এত নেশা নেশা লাগছে কেন? ও মা, কেন? জানি না। আসলে বাবুটা লজ্জা পেয়েছে। চলো তো দেখি কত মারতে পারো বিড়াল। কাব্য কিছু বলতে যাবে, তার আগেই ওর পাঞ্জাবির কলার ধরে টেনে খাটের উপর নিয়ে গিয়ে ফেলে দিল ওকে। আচমকা মাহির এমন ব্যবহারে কিছুটা অবাক হয়, কিন্তু পরক্ষণেই সবকিছু মিলিয়ে যায় দুজনেরই। ভালোবাসার সাগরে ডুবতাই তারা। আবারও একটা ইতিহাস পয়দা হলো, যেটা আপনাদের না জানলেও চলবে। বিয়ে হওয়ার 1 সপ্তাহ পরে ওরা আজকে ভার্সিটি যাচ্ছে। এই 1 সপ্তাহ শুধু রোম্যান্স, গল্প, ভালোবাসা ঘোরাঘুরিতে কাটিয়ে দিয়েছে। বলতে গেলে মাহির পুরো পরিবার এখন অনেক খুশি, কারণ তাদের জেদি অহংকারী মেয়েটা এখন বউয়ের মতো আচরণ করে, সবার জন্য রান্না করে। যতই কাজের বুয়া থাক, মাহি নিজে যা রান্না করে তা কাব্যকে খাওয়ায়। আর হ্যাঁ, বলে রাখি, মাহির হাতে রান্না কোনো জবাবই হয় না, এক কথায় যাকে বলে অসাধারণ। তো দুজনে একসাথে গাড়ি করে ভার্সিটি গিয়ে ক্লাস করে আবার বাসায় চলে আসছে। এভাবে তাদের দিনকাল কাটতে লাগলো। মাঝে মাঝে ছোট ছোট মান অভিমান হয়, কিন্তু কেউ কাউকে ছাড়া ঘুমোতে পারে না। তাই সারাদিন অভিমান থাকলেও রাতে সবকিছু ঠিক হয়ে যায়। আর মাহি তো কাব্যকে জড়িয়ে না ধরলে ওর ঘুমই আসে না। কিছুদিন যাবৎ মেয়েরা কাব্যর কাছে ভালোই ঘুরঘুর করছে, কারণ বেচারাটা বিয়ের পরে দেখতে আরো সুন্দর হয়েছে। কারণ সুন্দরী ছেলে মেয়েদের পিছনে যে মানুষ পড়ে তা তো জানেনি। তো একদিন ভার্সিটি গিয়ে একটা গাছের নিচে বসলো দুজন। দূর থেকে দুটো মেয়ে কাব্যকে গিলে খাচ্ছে। এটা মাহির একদম সহ্য হচ্ছে না, খুন করতে ইচ্ছে করছে ওদের। আর ছেলেরা তো ভয়েই মাহির দিকে তাকায় না। ক্লাসে স্যার প্রবেশ করার 10 মিনিট আগে সবাই ক্লাসে উপস্থিত। তখন সেখানে কাব্যের হাত ধরে নিয়ে গেল মাহি। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা কান খুলে শুনে রাখো। কাব্য আমার স্বামী হয়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হলো। তাই কেউ এর দিকে নজর দিবা না, নয়তো চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো। আর কেউ তাকাবে না, যাও ক্লাসে যাও বউ আমার। যাচ্ছি, তবে তোমরা সবাই মাথায় রাখবা, এটা বলে দিলাম। জান, থ্রেড দেওয়া হয়েছে তো। যাচ্ছি। মাহি চলে গেল ক্লাসে। মাহির বলা কথাগুলো শুনে সবাই অবাক। আর কয়েকটা লুচ্চা মেয়ে তো আরো বেশি অবাক, কারণ তাদের খাবার আশা পূরণ হলো না। ক্লাসে এসে বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে পড়তে বসলো কাব্য। আর মাহি গেল রান্না করতে। রাত 10:30 সবাই একসাথে খেতে বসলো। আজকে খাসির মাংস রান্না হয়েছে, কাব্যের প্রিয় খাবার এটা। সবাই খাওয়াতে মন দিল। প্রতিদিন যতটুকু খায় তার থেকে একটু বেশি খেলো সবাই, কারণ তরকারির স্বাদ লাজবাব। রাত 11:45 মাহি একটা কালো শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে। আর কাব্য সেটা খাট থেকে বসে বসে দেখছে অপলক দৃষ্টিতে। হঠাৎ করে উঠে মাহির কাছে গেল। মাহি কিছু বুঝে ওঠার আগে পিছন থেকে তলপেটে হাত দিয়ে হাতটা পেটের মাঝ বরাবর নিয়ে রাখলো, আর চুলের মধ্যে নাক ডুবিয়ে দিল। হঠাৎ আচমকা এমন হওয়ায় মাহির পুরো শরীর কেঁপে ওঠে, আর হাত থেকে চিরুনিটা নিচে মেঝেতে পড়ে যায়। কাব্য একটু পর পর মাহির কাঁধে ছোট্ট একটা চুমু দিচ্ছে, আর মাহি কেঁপে কেঁপে উঠছে। আহা, তোমার চুলের মাতাল করা সুগন্ধটায় পাগল হয়ে যাব। মনে হয় তুমি শ্যাম্পুর বদলে নেশা জাতীয় কিছু মেখেছো চুলে, সেই জন্য আমি ঠিক থাকতে পারিনি। ইস, আমার বরটা দেখছি একদম রোমান্টিক মুডে শিফট হয়ে গেল। আজকে কোনো মেয়ে কি তাকিয়েছে নাকি তোমার দিকে? না জান, কেউ না। আজকে এমন করলে কেন? আমি সবার এবং সবকিছুর ভাগ দিতে পারবো, কিন্তু তোমার ভাগ তো দূরের কথা, তোমার দিকে কেউ তাকালেও তাকে খুন করে ফেলবো। ও মা, তাই? হ্যাঁ তাই। মাহিকে আর কোনো কথা বলতে দিল না কাব্য। ওকে কোলে তুলে নিল। হেঁটে হেঁটে খাড়ের কাছে নিয়ে গিয়ে শুয়ে দিল মাহিকে।
মাহি কাব্যকে টান দিল। কাব্য টাল সামলাতে না পেরে মাহির উপরে পড়ল। মাহি ভিক করে হেসে দিল, কাব্য ভারসাম্য ঠিক রাখতে পারেনি বলে। এখন হয়তো তারা আবার ভালোবাসার সাগরে ডুব দিতে ইচ্ছুক, তবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, আপনাদের বলবো না। আরও একটা ছোট্ট সুখী পরিবারের সৃষ্টি হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।